আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। এবারের ঘটনাটি সত্যি বেশ অদ্ভুত এবং এরকম ঘটনা আমি এর আগে কখনোই শুনি নাই। এই ঘটনাটি আমি সংগ্রহ করেছিলাম যশোর থেকে। নাম প্রকাশ না করার শর্তে ঘটনাটি আমাকে শেয়ার করার অনুমতি দিয়েছিলেন। আর আমি যতদূর মনে পড়ে 2016 সালে এই ঘটনাটি আমি সংগ্রহ করেছিলাম। উনি আমাকে যেভাবে বলেছেন আমি চেষ্টা করব ঠিক সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। উনি প্রথম জীবনে যখন ওনার বয়স ছিল 22 কি 23 বছর, মানে একদম টকবগে যুবক, মানে কৈশোর থেকে সবে যৌবনে পদার্পণ করেছেন, একদম টকবগে একটা যুবক ছিল। কিন্তু ওনার টাকা পয়সার প্রতি বেশ মোহ ছিল। কিভাবে বেশি টাকা উপার্জন করা যায় অল্প পরিশ্রমে, উনি এই চিন্তা করতেন। আর উনি অত্যন্ত সাহসী একজন মানুষ ছিলেন। তো ওনার সাথে কোনো কারণে একজন ব্যক্তির পরিচয় হয়। ওই ব্যক্তির সাথে ওনার বেশ আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। শুরুতে উনি বুঝতে পারেননি ওই ব্যক্তি আসলে কি ধরনের প্রফেশনের সাথে জড়িত। আস্তে আস্তে জানতে পারেন যে উনি আসলে একজন কাফন চোর। কাফন ওই সময় চুরি হতো, অনেক আগে আর কি, এখন তো আসলে ওইভাবে কাফন চুরি হয় না। তো তার সাথে থেকে থেকে সেও এই কাফনের কাপড় চুরি করা শুরু করে। কিন্তু কাফনের কাপড় চুরি করে বিক্রি করে খুব বেশি যে উপার্জন হতো বিষয়টা কিন্তু এমন নয়। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে কাফনের কাপড় চুরি করতে গিয়ে ভয় টয় পান নাই কখনো? বলে হ্যাঁ পেয়েছি আমি। কেমন ভয়? বলে কাফনের কাপড় চুরি করতে গেছি, পেছন থেকে দেখছি যে বাঘ, সিংহ, হাতি, ঘোড়ার মাথা নেই, এরকম জন্তু জানোয়ার, তারপরে ভাল্লুক গর্জন করতে করতে আমাদের দিকে এগিয়ে আসছে। আমি বললাম ভয় পাননি কখনো? বলে যে এগুলো দেখেই বোঝা যেত যে এগুলো আমাদেরকে ভয় দেখাতে আসছে, এগুলো সত্যিকারের কিছু নয়। আর ভয় পেলে কাফনের কাপড় চুরি করা যায় না, কারণ এই কাজ করতে হলে অনেক সাহসী হতে হয়। তো যাই হোক, তো আমি বললাম যে তাহলে কি এমন ঘটনা ঘটলো বা এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যেটা আসলে আপনার জন্য খুব স্মরণীয়? তখন বলেন হ্যাঁ, এমন একটি ঘটনা ঘটেছে যার কারণে আমি ওই প্রফেশনটা ছেড়ে দেই এবং পরবর্তী জীবনে আমি অন্য প্রফেশনে চলে আসি। তো যাই হোক, উনি মূল ঘটনায় চলে যাচ্ছেন। সেটি হচ্ছে যে যখন কাফনের কাপড় চুরি করে বিক্রি করার পরেও খুব বেশি টাকা হাতে আসে না, তখন ওনারা চিন্তা করতে থাকেন যে কিভাবে বেশি টাকা উপার্জন করা যায়। এর মধ্যে কি হলো যে ওই সময় মেডিকেল কলেজ যেগুলো ছিল বাংলাদেশে, তখন তো এত মেডিকেল কলেজ ছিল না, অল্প সংখ্যক মেডিকেল কলেজ ছিল। তো ওই সময়ে মেডিকেল কলেজের স্টুডেন্টদের তাদের লেখাপড়ার জন্য কঙ্কাল, মানে মানুষের কঙ্কালের দরকার হতো। তো বিভিন্ন মানুষ চড়া দামে মানুষের কঙ্কালগুলো এই মেডিকেল স্টুডেন্টদের কাছে বিক্রি করতো, যেটা এখনো শোনা যায় যে এই ঘটনা ঘটে। তো তারা তো সরাসরি কঙ্কাল চুরি করা, এটা তো মানে বাহিরের কোনো মানুষের জন্য টাফ। তারা কি করতো, লোকাল কিছু এজেন্ট নিয়োগ করতো, তাদের মাধ্যম দিয়ে কঙ্কাল সংগ্রহ করত। তো ওই ব্যক্তিরা কোনো না কোনো ভাবে খবর পেয়ে যায় যে এনারা দুইজন, মানে যার কথা বলছি এবং তার গুরু, তার নামও বলা যাবে না সঙ্গত কারণে, তো এনারা দুজন কঙ্কাল চুরি করে। তারা খুব গোপনে তাদেরকে অফার দেয় যে তোমরা কঙ্কাল আমাদেরকে দাও, তোমাদেরকে মোটা অঙ্কের টাকা দিব। তো তখন তারা চিন্তা করে যে কাফনের কাপড় বিক্রি করে আর কয় টাকা হয় আমাদের, এর থেকে কঙ্কাল বিক্রি করলে তো বেশি লাভ হয়। তো তারা রাজি হয়ে যায়, তারা কঙ্কাল চুরি করা শুরু করে। তারা প্রথমে টার্গেট করতো যে কোন কবরের বয়স মিনিমাম 6 মাস হয়ে গেছে, কারণ 6 মাস পর হলে কঙ্কাল হয়ে যায় সাধারণত। তো এইভাবে তারা কঙ্কাল সংগ্রহ করতে থাকে এবং মোটামুটি ভালোই টাকা আসতো তাদের দুজনের। তো গুরু শিষ্য মিলে এই অপকর্ম চালিয়ে যেত। কিন্তু বাহিরের লোকজন বা গ্রামের লোকজন খুব
তারা ঘুণাক্ষরে বুঝতে পারতো না যে এরা এই কাজ করে। তারা ওই কাফনের কাপড়ও অনেক দূরে নিয়ে গিয়ে বিক্রি করে আসতো, যার কারণে তারা নিজের গ্রামের লোকজন তারা ওইটা ওইভাবে বুঝতে পারতো না। আর পরে যখন কঙ্কাল চুরি করা শুরু করলো, কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে এমন ভাবে কবরগুলো সুন্দর করে আবার আগের মতো করে দিয়ে আসতো যে কারো বোঝার উপায় ছিল না যে এর ভেতরে কঙ্কাল নেই। তো বেশ সুচারুরূপেই তারা কর্মকাণ্ড সম্পাদন করছিল। এর মধ্যে কোনো এক তান্ত্রিক, সে কোনো না কোনো ভাবে, যেভাবেই হোক, কিভাবে জেনেছে এটা বলা সম্ভব নয়, বাবাকে সেটা বলিও নি, তো সে জানতে পারে এই দুইজন ব্যক্তি কঙ্কাল চুরি করে। তো সেই তান্ত্রিক এদের সাথে যোগাযোগ করে বলে যে কঙ্কাল বিক্রি করে আর কয় টাকা পাও, আর পুরো আস্ত একটা কঙ্কাল উদ্ধার করাও তো খুব ঝামেলা, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের হাড়গোড়গুলো কবর খুঁড়ে সেগুলো দীর্ঘ সময় ধরে একত্র করা, এটা তো অনেক ঝামেলা। এর থেকে আমি তোমাদেরকে একটা অফার দেই, যদি এই কাজটি করো তাহলে আমি তোমাদেরকে অনেক টাকা দিব। জাস্ট দেহের মাথার অংশটা নিয়ে আসতে হবে, তার মানে মাথা নিয়ে আসতে হবে। এটা যে কঙ্কাল আনতে হবে তা না, এমন হতে পারে যে লাশের মাথা কেটে মাথা নিয়ে চলে আসতে হবে। তো ওনারা বলে যে এ আর এমন কি কাজ, কঙ্কাল বিক্রি করেও তো খুব বেশি মানে টাকা আসছে না আমাদের ধনী হওয়ার মতো, তো যদি শুধু মাথা নিয়ে আসতে পারি তো আরো সহজ কাজ হলো। কিন্তু ওই তান্ত্রিক বলে দেয় যে আমি যেই কবরের কথা বলবো তোমরা শুধু সেই কবরেরই ওই কবর খুঁড়ে সেই ডেড বডির মাথা এনে দিবা, অন্য কোনো কবর হলে হবে না। প্রতিটা কাজের জন্য অনেক টাকা পাবা, আর একবার কাজ করার পরে পরবর্তী কাজের মধ্যবর্তী সময়ে যেই টাকা তোমার উপার্জন হবে সেটা দিয়ে ওই মধ্যবর্তী সময়টা বেশ অনায়াসেই তোমরা পার করে দিতে পারবে, কোনো সমস্যা। ওই তান্ত্রিক মূলত বিভিন্ন ডেড বডির মাথা সংগ্রহ করে ব্ল্যাক ম্যাজিকের কাজে ব্যবহার করত। তো উনি ব্ল্যাক ম্যাজিকের কাজে ব্যবহার করুক আর না করুক তা তো এই দুইজনের দেখার বিষয় নয়, তারা চিন্তা করেছে আমাদের দরকার টাকা, তান্ত্রিক কি করুক না করুক সেটা আমরা দেখতে যাব না। যাই হোক, তান্ত্রিক বিভিন্ন ফরমায়েশ দিত যে অমুক গ্রামে একটা কবর হয়েছে, সেই কবর থেকে মাথা এনে দিতে হবে। এখন এটা কিন্তু বেশ টাফ ছিল, এই কারণে যে সেই গ্রামে গিয়ে সেই কবর খুঁড়ে মাথায় এনে দেয়া এটা কিন্তু চারটিখানি কথা না, কারণ ওই গ্রামে তাদের পদচারণা নেই, হঠাৎ করে গেলে লোকজন জিজ্ঞেস করবে যে তোমরা কারা। গ্রাম দেশে যেটা হয় আর কি, যে অপরিচিত লোক দেখলেই একজন জিজ্ঞেস করে যে তুমি কোন বাড়ির আত্মীয় বা কোন বাড়ির অতিথি বা কোন বাড়ির কুটুম, এরকম জিজ্ঞেস করে। কিন্তু এই জন্য তারা কি কাজ করতো যে ওই গ্রামে কামলা হয়ে যেত, মানে ডে লেবার বলতে আমরা যেটাকে বুঝি, বা ডেইলি লেবার আর কি, হ্যাঁ, যে দিন যেত টাকা পেত। তো যাই হোক, এইভাবে ওই গ্রামে গিয়ে আগে পরিবেশ পরিস্থিতি তারা দেখতো, তারপর সুযোগ বুঝে সে কবর থেকে মাথা সংগ্রহ করত এবং সংগ্রহ করে কাছে রেখে দিত। স্বাভাবিকভাবেই তাদের কাজ শেষ হয়ে যেত, তখন তারা মাথা নিয়ে আবার চলে যেত, তারপর সেই তান্ত্রিকের কাছে দিত, যার ফলে ঘুণাক্ষরেও কোনো মানুষ জানতে পারতো না। সবাই ওই দুইজন ব্যক্তিকে জানতো কামলা হিসাবে, এবং কামলা হিসাবেই সত্যি সত্যি তারা যখন কাজ থাকতো না তখন কামলা হিসাবে সে কাজ করতো, যাতে করে মানুষের সন্দেহ না হয় কোনোভাবে। বেশ চালাক ছিল তারা দুজন। এভাবেই চলে যাচ্ছিল দিন। ভয়ের ঘটনা কিন্তু ঘটতো যখন মাথা আনতে যেত। যেমন মাথা যখন আনতে যেত কারো, তখন তারা দেখতো চারদিকে ভয়ানক ঝড় শুরু হয়ে যাচ্ছে, বিশাল বিশাল দৈত্য দানব তাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু তারা ভয় পেত না। তারা এতটাই সাহস সঞ্চয় করেছিল, এবং এই সাহসের কারণেই এই ধরনের ভয়ঙ্কর কাজগুলো অনায়াসেই তারা দুজন করত। এর মধ্যে একটি অদ্ভুত ঘটনা ঘটে। অন্য অঞ্চলের একজন ব্যক্তি, তিনি দুজন মানুষকে এদের কাছে পাঠায়, এদের গ্রামে পাঠায়। তারা তাদের দুজনকে খুঁজে বের করে বলে যে আমাদের পীর সাহেব হুজুর তোমাদের দুজনকে ডেকেছে।
তোমরা সময় করে একটু হুজুরের সাথে দেখা করো। যেহেতু হুজুর ডেকেছেন এবং ওই হুজুরের ওই সময় বেশ নাম ডাক ছিল, উনি খুব আল্লাহওয়ালা এবং পরহেজগার মানুষ ছিলেন। তো তারাও ওই হুজুরের নাম শুনেছিল। যেহেতু অনেকেই সেই হুজুরের সাথে দেখা করতে যেত, দোয়া নিতে যেত, তিনি হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো যে তাদের দুজনকে ডেকে পাঠালেন। তারা চিন্তা করলো যে আমরা যে এই কাজ করি উনি আবার জেনে যান নাই তো, আবার যাওয়ার পরে কোনো ক্ষতি টতি করবে না তো। তো চিন্তা করলো যেহেতু ডেকে পাঠিয়েছে, যদি ক্ষতি করার ইচ্ছাই থাকতো তাহলে তো ওই লোকগুলো পাঠিয়ে তাদেরকে ধরে নিয়ে যেত। যেহেতু তাদেরকে এমনি ডেকে পাঠিয়েছেন তাহলে যাই। সত্যি তারা দুজন যায়। সঙ্গত কারণে সে হুজুরের নামও আমাকে বলেনি আর কি, যার কারণে আমিও বলতে পারছি না। তো তারা সে হুজুরের কাছে যায়। দেখেছে হুজুর খুবই সুন্দর চেহারা আর কি। সুন্দর চেহারা বলতে কি, আসলে চেহারার মধ্যে এমন এক ধরনের ঔজ্জ্বল্য ভাব বা নুরানি চেহারা বলতে আমরা যেটা বুঝি। তো হুজুর তাদেরকে দেখে বলছে যে তোমরা কি কাজ করো অন্যরা না জানলেও আমি কিন্তু জানতে পেরেছি। ওই সময় অবশ্য আশেপাশের লোকদেরকে সরিয়ে দিয়েছে, তাদের সাথে কি কথোপকথন হয়েছে অন্য লোকরা সেটা জানে না, খালি হুজুর এবং এই দুইজন যে এই কাফন চোর বা লাশ চোর এরা জানে। হুজুর একটা খামের মধ্যে বেশ কিছু টাকা এই দুইজনের হাতে তুলে দেন এবং বলেন, তোমরা যে কি কাজ করো তা আমি জানি। আমার মৃত্যুর পর তোমরা কিন্তু আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেয়ার জন্য আমার কবর খুঁড়তে এসো না। এটা তোমাদের কাছে বাবা করজোরে আমি মিনতি করছি। এবং আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে যে টাকা তোমরা পাবা তার থেকে বেশি টাকা আমি তোমাদের দুজনকে দিয়ে দিলাম, কিন্তু আমার কথা দাও যে আমার কবরে ঢুকে আমার শরীরের কোনো ক্ষতি করবে না তোমরা। তখন তারা হুজুরের কথা শুনে খুবই অবাক হয়। প্রথমত হুজুর কিভাবে জানলেন যে তারা এই কাজ করে? তারপরে যেহেতু কোনোভাবে জেনেই ফেলেছেন, হুজুর কেন অ্যাডভান্স তাদেরকে টাকা দিচ্ছেন তারা যেন হুজুরের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নিতে না যায়? কারণ তারা আসলে সবার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো নিতে যায় না, ওই তান্ত্রিক ঠিক যেই কবরের কথা বলে সেই সমস্ত কবরগুলোতে যায়। তো ওরা আসলে বিষয়টা বুঝতে পারছিল না। তো যাই হোক, তারা কথা দেয় যে ঠিক আছে আমরা এই কাজ করব না। কিন্তু হুজুর তাদেরকে কিন্তু এটা বলেনি যে কথা দাও তোমরা আর কখনোই এই কাজ করবা না, এটা বলেনি। কারণ হুজুর হয়তোবা জানতেন যে এইভাবে তাদের দিয়ে যদি স্বীকারোক্তি আদায় করাও যায় বা আদায় করানো যায়, তারা হয়তোবা কথা শুনবে না। এমনটা চিন্তা করে হয়তোবা তিনি এটা বলেননি। তিনি শুধু এই কাজটি করেই তাদেরকে বিদায় দিয়ে দেন। তারাও খুশি মনে চলে আসে, কিন্তু মনের মধ্যে চিন্তা উদিত হয় যে এই বিষয়টা কেন হলো বা হুজুর কেন তাদেরকে ডেকে এরকম বললেন। যাই হোক, এই ঘটনার মধ্যবর্তী সময়ে আরো দুই একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তারা তান্ত্রিকের কথা মতো সংগ্রহ করেছেন। 6-7 মাস পর হঠাৎ তান্ত্রিক তাদেরকে বলে যে অমুক গ্রামে একটি কবর হয়েছে আজ থেকে 6-7 মাস আগে, প্রায় 6 মাস আগে আর কি। সেই কবর খুঁড়ে তার মাথা নিয়ে আসতে হবে। এখন তারা কিন্তু জানে না যে কার কবরের মানে তারা আনতে যাবে। তো তারপরেও মানে ওই দিন জিজ্ঞেস করেছে যে আসলে এটা কার, কিন্তু তান্ত্রিক তাদেরকে বলেনি। যাই হোক, তাদের তো জানার দরকার নাই উপস্থিত ভাবে, কিন্তু স্বাভাবিকভাবে তারা যে কাজটি করতো কোনো লাশের ওই মাথা আনার জন্য আগে সেই এলাকায় যেত, আগে আশেপাশের বিভিন্ন পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করতো কামলা হিসাবে থেকে, তারপরে গিয়ে ওই জিনিসটা কাজটা সমাধা করতো আর কি। ওরা ওই গ্রামে গিয়ে অবাক হয়, কারণ হচ্ছে এই কবরটি তার কবর, এটা হচ্ছে সেই পীর সাহেব বা সেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কবর, যিনি তাদেরকে প্রায় 6-7 মাস আগে টাকা দিয়েছিল যে খবরদার আমার কবর কিন্তু খুঁড়ে আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যেও না। তো
এদিকে আমাকে যিনি ঘটনা বলছেন আর কি, উনি বলছেন যে তিনি তার ওস্তাদ যে তাকে বলছেন যে ওস্তাদ এই কাজটি করা ঠিক হচ্ছে না, কারণ এই হুজুর তো আমাদেরকে টাকা দিয়েছিল। কিন্তু ওই ওস্তাদ বলছে যারা চুপ থাক, দিছে দিছে, এখন 6 মাস হয়ে গেছে, হাতে টাকা পয়সা নাই, টাকা তো লাগে। তো তান্ত্রিক বলছে হুজুর একবার দিয়ে আর তো দিবে না, উনি তো মারা গেছে। তান্ত্রিক তো আমাদের সোনার ডিম পাড়া হাঁস, কিছুদিন পর পরই আমাদেরকে কাজ দেয়, আমরা সেটা করি, তারপর টাকা পাই। তো তান্ত্রিকের কথা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, এইটা বলে তার মানে ওস্তাদ। কিন্তু ওনার কিন্তু মন থেকে আসলে টানে না, কেন জানি টানে না। তো যাই হোক, তারা খুব ভালো করে অবজার্ভ করে, তারা দেখলো যে দিনের বেলা ওই হুজুরের কবর অনেকে জিয়ারত করতে আসে, রাতের বেলা সাধারণত কেউ আসে না। তো সুযোগ বুঝে এক রাতে দুজন বের হয়, কারণ ওই গ্রামে তারা গিয়েছিল কামলা সেজে, ঠিক যেমনটা অন্যান্য বারে মানে বারেও এই কাজটি করতো আর কি। তারা দুজন বের হয়েছে, ওই দিন ছিল পূর্ণিমার রাত। বের হওয়ার পর তারা দুজন যাচ্ছে, কিন্তু উনি মানে যার কাছ থেকে আমি ঘটনা সংগ্রহ করছি, উনি তার ওস্তাদকে বারবার বলছে ওস্তাদ আমার মন কিছুতেই টানছে না, চলো আমরা ফিরে যাই। তখন ওই সময়ে তার ওই ওস্তাদ বলে যে আমার মনও তো টানছে না রে, কিন্তু মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে ওই কবরের কাছে যাওয়ার জন্য, মনে হচ্ছে কেউ আমাকে জোর করে একরকম টেনে নিয়ে যাচ্ছে ওইদিকে, কিন্তু কেন যে এমনটা মনে হচ্ছে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, তারা সত্যি ওই কবরের কাছে পৌঁছায়। তারা তো হাতে কোনো আলো নিয়ে যেতে পারতো না, কারণ আলো নিয়ে গেলে দূর থেকে লোকজন তো বুঝে যেত যে হাতে আলো নিয়ে কেউ এগিয়ে আসছে, কারণ অনেক দূর থেকে কিন্তু আলোর উপস্থিতি টের পাই আমরা। যেমনটা অনেক দূরে যদি আলো জ্বলে আমরা বুঝতে পারি যে সেখানে আলো জ্বলছে। তো এই কারণে তারা কোনো আলো নিয়ে আসেনি, তারা ওই অন্ধকারে কাজ সমাধা করত। তো তারা ওই কবরের কাছে আসে। তখন আমাকে যিনি ঘটনা বলেছেন উনি বলছেন যে উনি ওনার ওস্তাদকে বলেন যে ওস্তাদ আমি এই কাজ করব না, আপনি করেন। এখন তার ওস্তাদ বলে ঠিক আছে, তুই যদি না করিস তুই দূরে দাঁড়িয়ে থাক, চুপচাপ থাক, আমার ডিস্টার্ব করবি না। তো ওনাদের হাতে ছোট্ট একজন হাত কোদাল ছিল আর কি, মানে বড় কোদাল দিয়ে ওনারা কাজ করতেন না। বড় কোদাল তো যাতে যদি এত বড় কোদাল নিয়ে আসা যাওয়া করে তাহলে তো লোকজন সন্দেহ করবে রাতের বাজে আসা যাওয়া করে, এই জন্য হাত কোদাল একটা ছোট কোদাল রাখতো, গামছার মধ্যে পেঁচিয়ে রাখতো যাতে করে লোকজন টের না পায়। আর এমনিতে তাদের কাছে বড় কোদাল ছিল যেহেতু কামলার কাজ করতো, কিন্তু ছোট একটা হাত কোদালও থাকতো তাদের। তো সেটি নিয়ে কাজ শুরু করে। কিছুটা মাটি সরানোর পর হঠাৎ করে ওই ব্যক্তির ওই ওস্তাদ বলে ওঠে, যিনি আর কি কবর খুঁড়ছিলেন, সে বলে এই এদিকে দেখ দেখ, প্রায় 6 মাস নাকি হয়ে গেছে কবরের বয়স, কিন্তু মনে হচ্ছে তো এই আজকে বা গতকালকে কবর দেওয়া হয়েছে। কারণ হলো এর বাঁশগুলো তো এখনো কাঁচা, একদম কাঁচা। বাঁশের যেই কঞ্চি আছে সেটা যখন আমরা দা দিয়ে ছেটে ফেলি সেই জায়গাটা যখন সাদা বের হয়ে আসে, ঠিক মানে সবুজের মাঝখানে একটু সাদা সাদা, যেখানে বাঁশের গিরা থাকে আর কি, ওখানে সাদা পর্যন্ত রয়েছে, এমন মনে হচ্ছে যে আজকে কবর দেওয়া হয়েছে এমনটা। তো বলে যে এইটা তো 6 মাস বলে মনে হয় না কবরের বয়স। তারপরেও বলছে যে যেহেতু আমরা আগে থেকেই শনাক্ত করেছি এটিই সেই কবর, দীর্ঘদিন থেকে থেকে এখানে, সুতরাং এটিই হবে, খুঁড়ে ফেলি। তখন আস্তে আস্তে কবরটা খুঁড়ে ফেলে। যখন কবরের বাঁশ সরানো হয়, বাঁশ সরানোর পরে ওই ব্যক্তি খুবই অবাক হয় এবং ভয়ও পায়। সে তখন তার সাথে থাকা তার শিষ্যকে ডাকে, এই এদিকে দেখ, আমরা মনে হয় ভুল কবরের চলে আসছি, কারণ এই কবরের ভিতরে একটা লাশ না, 2টা লাশ, আর একদম সাদা ধবধবে কাফনের কাপড় পরানো, দুটোতেই মনে হচ্ছে আজকেই দাফন করা হয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমরা তো এই কবরটা বেশ কিছুদিন ধরে অবজার্ভ করছি, আমরা যে সপ্তাহখানেক ধরে অবজার্ভ করছি তাতেও তো এই ডেড বডি মানে পচে ফুলে ওঠার কথা, কিন্তু তেমনটা না, মনে হচ্ছে একদম স্বাভাবিক আজকেই কবর দেওয়া হয়েছে বা গতকালকে দেওয়া হয়েছে, এমনটা মনে হচ্ছে। তখন ওই ব্যক্তি বলেন, মানে আমাকে যিনি ঘটনা দিয়েছেন উনি বলেন যে ওস্তাদ এটা তো বুজুর্গ ব্যক্তির কবর, হতে পারে তার লাশ পচে নাই, অনেক সময় এরকম ঘটনা ঘটে, সুতরাং এটা হতে পারে, কিন্তু কেন জানি মনে হচ্ছে তুমি এই কাজটি করো না, তুমি চলে আসো, উঠে আসো, কবরের মধ্যে থেকে উঠে আসো,
তুমি এই ডেড বডির গায়ে হাত দিও না। তখন ওই ব্যক্তি বলছেন যে ঠিক আছে যা, আমি আজকে থেকে তোকে কথা দিলাম যে এই কাজটি হবে আমার শেষ কাজ, এরপরে আমি আর কখনোই আমি এই কাজ করব না, ছেড়ে দিব, এই কাজটি করার পর আমি এই কাজ ছেড়ে দিব। তো এখন লাশ তো কবরের মধ্যে দুইটা, এখন কোনটা ওই হুজুরের লাশ এটি দেখার জন্য একটা কাফনের মানে মানে ওই লাশের ডেড বডির মুখের উপর থেকে কাফনের কাপড় সরায়। চাঁদের আলোতে স্পষ্ট যা দেখতে পায় তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে সেই যে লাশের মুখের উপর থেকে কাপড় সরিয়েছে সেটি আর কারো লাশ নয়, তার নিজেরই লাশ। এটি দেখে সে ভয়ানকভাবে এক মানে আতকে ওঠে। সে চিৎকার দেয়নি, কারণ চিৎকার দিয়ে আশেপাশের লোকজন তো বুঝে যাবে। সে আতকে ওঠে, সে সাথে সাথে তার সহযোগীকে ডাকে, দেখ আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? সে এসেও মানে সহযোগী যিনি আমাকে গল্প বলেছেন, সে এসে দেখেও খুবই ভয় পায় যে এটা কিভাবে সম্ভব, ওস্তাদ তুমি তো জীবিত আছো, তোমার লাশ কিভাবে এখানে রাখা, এটা তো কোনোভাবেই সম্ভব নয়। তখন তার এই ওস্তাদ সে বলে যে কবর খোঁড়ার সময় কতই না আমরা ভয় পেয়েছি এ যাবৎকাল পর্যন্ত, কত দেও দানব জন্তু জানোয়ার আমাদের সামনে এসেছে, ভয় দেখানোর চেষ্টা করছে, ভয় পাইনি। নিশ্চয়ই এটিও এদেরই কারসাজি যে আমার মানে লাশ হয়ে শুয়ে আছে, আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। সুতরাং যতই ভয় দেখানোর চেষ্টা করুক আমি আমার কাজ না করে এখান থেকে যাব না। এরপর সে চিন্তা করে যে তাহলে এটি যেহেতু আমার লাশ সে যে শুয়ে আছে, তাহলে পাশের যেই ডেড বডি রাখা এটা নিশ্চয়ই হুজুরের লাশ। সত্যি উনি কাফনের কাপড় সরান এবং দেখেন যে হুজুরের লাশ একদম অবিকৃত রয়েছে এবং তার চেহারা দিয়ে মনে হচ্ছে আলো বের হচ্ছে, মানে নূরের একটা আভা বের হচ্ছে। চাঁদের আলোতে স্পষ্ট তার চেহারা বোঝা যাচ্ছে দিনের আলোর মতো। এটা আল্লাহর একটা অশেষ রহমতি হবে। তো তখন সে চিন্তা করে যে এমনিতে তো 6 মাস 7 মাস হয়ে যাওয়ার পরে ডেড বডির মাথা এমনি পচে যেত, সহজে আলাদা করে নিয়ে আসা যেত, কিন্তু এই দেহটা তো অবিকৃত, এটাই এই প্রথম ঘটনা। তারা তো সাথে করে কোনো ধারালো জিনিস নিয়ে আসেনি, কিন্তু হাতে যে কোদাল ছিল, চিন্তা করছে কোদাল দিয়ে গলায় কোপ দিয়ে মাথা আলাদা করে সে মাথাটি নিয়ে আসবে। তো যখনই এই চিন্তা করেছে, এই চিন্তা করে কোদালটি আসলে ওই উপরে রেখে কবরের মধ্যে নেমেছিল আর কি, মাটি সরিয়ে উপরে রেখে দিয়েছিল। তখন সে ঘুরে ওই কোদালটি যখন এক হাত দিয়ে ধরেছে, হঠাৎ করে তার মনে হয়েছে তার বাম হাত কে একজন চেপে ধরেছে, খুব শক্ত করে মানে চেপে ধরেছে তার হাতটি। তখন সে চিন্তা করে কি ব্যাপার, হাত চেপে ধরলো কে? সে মানে সাইডে তাকিয়ে দেখে ওই যে হুজুর, সে চোখ খুলে আছে এবং খপ করে তার হাত চেপে ধরেছে এবং সে বলছে, কিরে বাবা, আমি না তোকে নিষেধ করেছিলাম এই কাজটি না করতে, তুই আবার এলি? এরপরে উনি প্রচন্ড জোরে এক চিৎকার দেন। চিৎকার দেওয়ার পর উনি ওর ভিতরে সেন্সলেস হয়ে পড়েছেন। এখন চিৎকার দেওয়ার ফলে গ্রামের লোকজন জেগে যেতে পারে, চলে আসতে পারে, এই একটা ভয় ছিল তার মনের মধ্যে, বিশেষ করে তার সহযোগী। এখন সে চিন্তা করছে যে এখন যদি গ্রামের লোকজন চলে আসে তাহলে কি অবস্থা হবে। আর লোকজন তো দেখেছে যে আমার উস্তাদের সাথে আমাকে, লোকজন এসে যদি দেখে আমার উস্তাদ কবরের মধ্যে শুয়ে আছে, অজ্ঞান হয়ে আছে, তাহলে তো বিপদ। এখন উনি কি করেন, সেও কবরের মধ্যে নেমে সাহস করে নেমে তার ওস্তাদকে তুলে আনার চেষ্টা করেন, কিন্তু দেখেন যে ওই হুজুর তার ওস্তাদের হাত এত শক্ত করে ধরে রেখেছে যে কোনোভাবেই হাতটা ছোটানো যাচ্ছে না এবং সে বুঝতে পারে যে তার ওস্তাদ আর পৃথিবীতে নেই, মারা গেছে। প্রচন্ড ভয় পেয়েছে, যার ফলে সে মারা গেছে। এখন যেহেতু তিনি মারা গেছেন, এখন তাকে আর উঠিয়ে নিয়ে কি হবে? তো উনি চিন্তা করেন তাড়াতাড়ি এই মানে কবরটি আবার আগের মতো স্বাভাবিক করে দেই। এখানে একটি বিষয় প্রিয় লিসেনার্স বলে রাখা ভালো, কারণ অনেক ক্ষেত্রেই বুজুর্গ ব্যক্তিদের কবরকে মাজার বানানো হয়
তো ওই বুজুর্গ ব্যক্তি মৃত্যুর আগে নাকি ওসিয়ত করে গিয়েছিলেন যে ওনার মৃত্যুর পর ওনার কবরটা হবে একদম মাটির কবর, আশেপাশে কোনো কিছু দিয়ে ঘিরে রাখাও যাবে না, যাতে এই কবরটা একসময় হারিয়ে যায় অন্যান্য কবরের সাথে, যাতে করে ওই কবরটাকে কেউ মাজার বানাতে না পারে। এটা তার ওসিয়ত ছিল, যার কারণে আশেপাশে আসলে ঘেরা ছিল না। এটা তার জন্য একটা বড় ফ্যাসিলিটিস ছিল, যে এই ফ্যাসিলিটি তারা নিয়েছে, বিশেষ করে উনি নিয়েছেন, যেহেতু আশেপাশে ঘেরা ছিল না, ওই ঘেরাটা তাকে আবার করতে হয় নাই, মানে সেটা আবার নতুন করে ঠিকঠাক করতে হয়নি, জাস্ট খালি ওই বাঁশগুলো স্বাভাবিক করে দিয়ে উপরে মাটি দিয়ে সুন্দর করে আবার সে চলে এসেছে। কিন্তু তার উস্তাদের ওই চিৎকার অন্য মানুষের কানে যায়নি, বা গেলেও তারা কেউ হয়তো বা আসেনি। এই দিক থেকে তারা একটা অ্যাডভান্টেজ, মানে উনি একটা অ্যাডভান্টেজ পেয়েছিল। এদিকে মানুষজন কিন্তু জানে না যে এই ঘটনা ঘটেছে বা ওই কবরে এই ঘটনা ঘটেছে, শুধু ইনিই জানতেন। উনি তো চুপচাপ বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাওয়ার পর, মানে যেই বাড়িতে উনি কাজ করতেন সেই বাড়িতে চলে গেছে, কেউ কিচ্ছুটি জানে না। ওই বাড়ি আর 1-2 দিন থাকার পরে স্বাভাবিকভাবে কাজ শেষ করে সে চলে যায়। যদিও বা ওই বাড়ির লোক জিজ্ঞেস করে তোমার উস্তাদ কই, তখন বলে যে উস্তাদের খুব জরুরি একটা কাজ ছিল, ওই কাজের কারণে সে চলে গেছে। কি এমন কাজ পড়লো রাতের বেলা, কারণ তখন তার মোবাইল ফোন ছিল না বা টেলিফোন ছিল না তাকে খবর দেবে। তখন উনি বলেন রাতের বেলা সে তার বাচ্চা কাচ্চা নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছে, তার মন খারাপ হয়ে গেছে, রাতের বেলায় চলে গেছে। তো পরিবারের লোকজন কিছু বলে না, স্বাভাবিকভাবেই সে চলে যায়। এবং তার ওস্তাদ যে কয়দিন কাজ করেছিল তার পাওনাটা তো দেওয়া হয়নি, তা ওনার কাছে সেই পাওনাটাও দিয়ে দেয় বাড়ির লোকজন। যখন উনি চলে আসে, চলে আসার পর তার ওই ওস্তাদ যে, তার ওয়াইফ এসে তাকে জিজ্ঞেস করে এই তোমার ওস্তাদ কই, তখন বলে যে ওস্তাদ আছে, উনি আর এক গ্রামে গেছে কাজ করতে। বলে কখনো তো এরকম হয় না যে তোমাকে ছাড়া সে অন্য জায়গায় কাজে গিয়েছে, সত্যি করে বলো তোমার ওস্তাদ কই। প্রথমে ওনার ওয়াইফ মনে করছে হয়তোবা তার ওস্তাদ অন্য জায়গা, মানে তার হাজবেন্ড অন্য জায়গায় বিয়ে শাদী করে আবার চলে গেল কিনা। আগে তো এই ধরনের ঘটনা ঘটতো অনেক ক্ষেত্রেই। তো এখন তার মনে এই চিন্তাটা ছিল মূলত। সে চিন্তা করেনি তার হাজবেন্ড মারা গেছে বা তার হাজবেন্ডের ক্ষতি করেছে এই ব্যক্তি, এরকমটা মনে করেনি তিনি। আসলে একটা নেতিবাচক চিন্তা থেকে উনি বারবার তাহলে চার্জ করছিলেন। একটা পর্যায়ে উনি বলেন যে ঠিক করে বলো আমার স্বামী কোথায়, যদি না বল আমি কিন্তু গ্রামে বিচার সালিশ বসাবো। তখন উনি পড়ে যান এক বিপাকে যে এখন কি করি। তখন বাধ্য হয়ে তার ওয়াইফকে বলেন, মানে ওনার ওস্তাদের ওয়াইফকে বলেন যে কাউকে না বলার শর্তে যে কি ঘটেছিল, আসলে সত্যি ঘটনা বলেন। কিন্তু ওনার ওয়াইফ কিছুতেই বিশ্বাস করে না, বলে যে না তুমি আমার স্বামীকে মেরে ফেলেছো, এটা বিশ্বাসই করি না এই ধরনের ঘটনা ঘটতে পারে, এটা আজগুবি বানোয়াট একটা গল্প। তখন তার ওয়াইফ কি করে, সে ওই গ্রামের মেম্বারের কাছে যায়, মেম্বারের কাছে গিয়ে বলে যে এই ছেলে আমার স্বামীকে মেরে ফেলেছে, সে এই ধরনের একটা বানোয়াট গল্প আমাকে বোঝাচ্ছে। মেম্বার এই কথা শুনে তার মেজাজ হয় প্রচন্ড গরম, যে এই টাইপের একটা বানোয়াট গল্প বলে মানুষকে বোকা বানানোর একটা, বা তার ওয়াইফকে বোকা বানানোর একটা চেষ্টা করা হচ্ছে। কিন্তু উনি যেহেতু বুঝতে পারলেন যে লোকজন জেনেই গেছে, এখন তার গোপন করে লাভ নেই, নাহলে তো তার বিপদ হবে, থানা পুলিশ হবে, অনেক ঝামেলা হবে। তো সেও মেম্বারের কাছে এই কথাটাই বলে। এইভাবে 1 কান 2 কান হতে হইতে আশেপাশে চতুর্দিকে ছড়িয়ে যায় এই ঘটনা। তখন মেম্বার বলেন যে তাহলে প্রমাণ হোক যে আসলে এই ঘটনা সত্য কিনা। এখন তারা ওই গ্রামে যায়। এখন সমস্যা হলো ওনার মতো একজন বুজুর্গ ব্যক্তি যিনি মারা গিয়েছিলেন আর কি, ওনার কবর খুঁড়ে তার ডেড বডি দেখা, এটা কিন্তু ওনার যারা ভক্তবৃন্দ ছিলেন ওনারা বিষয়টা মেনে নিতে পারছিলেন না। কিন্তু তারপরও যেহেতু পরিস্থিতি খুব বেগতিক ছিল, ওই ওই ওস্তাদের যিনি ওয়াইফ তিনি খুব কান্নাকাটি করছিলেন। অবস্থা বেগতিক দেখে এবং বিভিন্ন সমস্যা বা বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় চিন্তা করে কবর খোঁড়ার জন্য ওই হুজুরের পরিবার এবং আশেপাশের যারা তার ভক্তবৃন্দ ছিল তারা সম্মতি দেন। সত্যি কবর খোঁড়া হয় এবং সত্যি ওই মানে বাঁশগুলো, তারা ওই শিষ্যরাও বা আশেপাশের লোকজন মানে অবাক হয় যে হুজুরের লাশের, মানে হুজুরের কবরের বাঁশ পর্যন্ত এখন অবিকৃত আছে 6-7 মাস হয়ে যাওয়ার পরেও। সত্যি মাটি সরানো হয়, সরানোর পরে সত্যি দেখা যায় যে ওর মধ্যে 2টো লাশ, এক হচ্ছে হুজুরের ডেড বডি
যেটি একদম কাফনে মোড়ানো অবস্থায় একদম অবিকৃত অবস্থায় আছে, কিন্তু কাফনের ভিতর থেকে হাত বের হয়ে আছে। এই হাত দিয়ে ওই যে ওস্তাদ তার হাত চেপে ধরে আছে। এবং এই যে বেশ কিছুদিন হয়ে গেছে, এর মধ্যে তার এই ওস্তাদের ডেড বডিরও কোনো পরিবর্তন হয়নি। তো মানুষজন দেখলো যে হ্যাঁ, তার কথা সত্য। তো যেহেতু ওই ব্যক্তি একজন প্রথমে কাফন চোর ছিল, পরে কঙ্কাল চোর, এরপরে ভয়ানক ভাবে সে লাশের মুন্ডু চুরি করতো বা শরীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চুরি করতো। এমন একজন ব্যক্তি এই ভালো একজন নেককার মানুষের কবরের মধ্যে আছে, এটা তার অন্য মানুষরা কিছুতেই মেনে নিতে পারছিলেন না। তারা অনেক চেষ্টা করেন ওই হুজুরের হাত থেকে ওই ডেড বডিটা ছুটিয়ে আনার জন্য, কিন্তু তারা অনেক চেষ্টা করে সেটা সক্ষম হন না। বাধ্য হয়ে এখন কি করবে, এখন ওনার তো জানাজা হয়নি, কিছু হয়নি, তাকে তো গোসলও দেয়া যাচ্ছে না। তো এখন যতটুকু সম্ভব তারা ওই ডেড বডি যেটা আছে, কারণ একজন মুসলিম যিনি যতই খারাপ মানুষ হন, একজন মুসলিম হিসাবে, শুধু মুসলিম না, যে কোনো ধরনের মানুষ, তিনি যত খারাপ কাজ করুক আর যত ভালো কাজই করুক, মৃত্যুর পর তার অন্ত্যেষ্টিক্রিয়া পাওয়াটা এটা তার অধিকার, মানে সৎকার হওয়াটা এটা ওই মৃত ব্যক্তির অধিকার। সে যত খারাপ মানুষই হোক না কেন বা যে ধর্মের মানুষই হোক না কেন, এই অধিকার কেউ ছিনিয়ে নিতে পারে না, বা কেউ চাইলেই এটাকে অ্যাভয়েড করে যাওয়ার কোনো সুযোগ নেই। তো স্বাভাবিকভাবে এখন কবরের মধ্যে তো গোসল দেওয়া সম্ভব না, জাস্ট খালি শরীরটাকে একটু মাসেজ করে, মানে যতটুকু করা যায়, এবং ওই ডেড বডির সাথেই মানে কাফনের কাপড় মুড়িয়ে দেওয়া হয়, মুড়িয়ে ওইখানেই কবর দিয়ে দেওয়া হয়। এবং এই হেন ঘটনার কারণে সে যে এই ধরনের অ্যাক্টিভিটিস করতো, এলাকাবাসী ওই লোককে, মানে যে সহযোগী, যে তাকে তো বেধড়ক মার তো দেয়ই, তাকে পুলিশেও দেয়। বেশ কিছুদিন জেল খাটার পরে সে বের হয়ে আসে, এবং বের হয়ে আসার পর সে আর কখনোই এই কাজের সাথে লিপ্ত হয়নি। এই ঘটনা আমি সংগ্রহ করেছিলাম 2016 সালের দিকে। আমি জানি না উনি এখনো জীবিত আছেন কিনা, কারণ ওনার কোনো ফোন নাম্বার ছিল না, যার কারণে তার সাথে ফোনে যে আমি পরবর্তীতে যোগাযোগ করব বা এখনো যোগাযোগ করব সেই সুযোগটা আসলে নেই। যদি আবার কখনো যশোরে যাই, তাকে খুঁজে বের করাটা অনেকটা টাফ হবে। তবে তার যেখানে বাড়ি আর কি, আমার যতদূর মনে পড়ে যশোর জেলা স্কুলের আশেপাশে তার বাড়ি। আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। ভাইয়া, আমার নাম আলিফ ইসলাম, জামালপুর মেলান্দহ ঘোষের পাড়া গ্রাম। আমাদের গ্রামটা পুরোটা দুই নদীর চরের মাঝে। বিদ্যুৎ গিয়েছে 2019 সালে। আর ঘটনাটা আমার চাচার সাথে ঘটে। রমজান মাস, চাচা মসজিদ থেকে তারাবি নামাজ পড়ে আসছে। মসজিদ আবার আমাদের বাড়ি থেকে হেঁটে যেতে সময় লাগে 10-15 মিনিট। কিন্তু যেই বাড়ির নিচে দিয়ে যেতে হয়, সেই বাড়িটি ছিল পুরনো হিন্দুদের একটা বাড়ি। বিক্রি করে তারা চলে যায় অনেক আগে। সেই বাড়ির কোনায় ছিল একটা বিশাল আম গাছ, আর গাছটার মাঝে কিছু কালো ছিদ্র করা। সারা বছর কালো কালো কি যেন একটা কষ পড়তো সেই গাছটা থেকে। আম গাছের সেই বিশাল পুকুর, আর পুকুরের উপরেই সেই বাড়িটা। পুরনো এক বিশাল বাড়িঘর, কেউ থাকে না, শুধু রুমের ভেতরে বাদুড়ের বাসা। হাজার হাজার বাদুড় থাকে সেখানে। ঘরের দরজা খুললেই বাদুড়ের কিচিরমিচির শোনা যায়। আম গাছটার সাথে সাথেই ঘন বড় বাঁশঝাড়, বাঁশঝাড়ের সাথে পুরনো পাকা একটা বাথরুম। তো আমার চাচা ছিল চোখে একটু কম দেখতেন, অল্প অল্প দেখতেন। কখনোই সেই বাঁশঝাড়ের নিচে আসতেই তিনি খেয়াল করলেন যে উপর থেকে বাঁশগুলো নুয়ে গেছে। চাচা সামনে এগোতে চিন্তা করলেন, আমি যদি এর উপর দিয়ে যাই তবে আমাকে উঠিয়ে নিয়ে যাবে। এই বাঁশগুলো যেহেতু বেঁকে মাটির সাথে নেমে যায়, আমরা জানি অনেক জায়গাতে। তো সেরকম একটা পরিস্থিতি যে বাঁশগুলো নুয়ে গেছে, হঠাৎ করে হয়তো কোনো অশরীরী সেখানটায় অবস্থান করছিল, এমনটাই বোঝানো হচ্ছে। তো চাচা সিদ্ধান্ত নিলেন যে আমি যদি এর উপর দিয়ে যাই তবে আমাকে উঠিয়ে নিয়ে যাবে, আর আমি যদি নিচে দিয়ে যাই তাহলে আমাকে চাপা দেবে। পরে ঘুরে অন্য রাস্তায় চলে যায় তিনি। পিছন থেকে কেউ বলে যে তোর মা কচু পাতায় চাল বিলিয়েছে, আজকে বেঁচে গেলে। তার কয়েক বছর পরে আমার চাচির একটা মেয়ে হয়, 10-15 দিন বয়স হবে।
চাচি রান্না করছে, ডাল বাগার দেবে। এক ফোঁটা তেল তার হাতে লেগেছে। ভয় পেয়ে উঠে পড়ল, আর ওঠার সাথে সাথে তার সেই বাচ্চাটা পাতিলের তেলের সাথে নিমেষেই পুড়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলল যে কিছু পেস্ট আর ক্রিম বললেন এগুলো লাগাতে, কিন্তু পরদিনই মারা যায় সেই বাচ্চাটা, আর বাঁচতে পারল না। এরপর কিছুদিন পর শুরু হলো ঘরের দরজা খোলা। একা একাই কি যেন দরজা লাগায় আবার খুলে ফেলে। বাঁশের ঝাড়ে কি যেন সব বাঁশ একাই ভেঙে ফেলছে। এটা দেখার জন্য আশেপাশের লোকজন আস্তে আস্তে অনেক লোকই এগুলো দেখেছে। আমাদের বাড়ির সবাই বলে ওখানে নাকি ল্যাংড়া আছে, বেশি রাতে যাওয়া যাবে না। আমিও নাকি অনেক রাতে একা একাই চলে যাই। আব্বা বলে, তুই এত রাতে উঠে কই যাস? আমি বলি, কই, আমি তো জানি না। আবার রাত করে নাকি কাকে আমি ডাকি। আমার আব্বা আম্মা দুজনেই মারা গিয়েছেন 2006-08 সালে। আর আমার চাচা সেই বাড়ি আমার বড় কাকার কাছে বিক্রি করে চলে যায়। তবে তাকে নাকি কোনো ক্ষতি করে না, সে কারো ক্ষতি করে না, এটাই আমাদের বাড়ির সবার কথা। আমার চাচাতো ভাই জাহিদ, তাকেও অনেক রাত করে পাওয়া যেত না। কই যেত, কই যেন চলে যেত, এবং খুঁজে খুঁজে তাকে পাওয়া যেত কোনো এক লাকড়ির মাচার উপরে, মাচার নিচে অজ্ঞান অবস্থায়, অথবা কোনো খেজুর গাছের পাশে অজ্ঞান অবস্থায়। আমার মেঝো চাচা গভীর রাতে ডেকে নিয়ে চলে যেত কেউ তাকে নদীতে। আমাদের নদীতে আবার প্রত্যেক বছর একটা করে গরু, মহিষ অথবা মানুষ খায়, এটা পুরো গ্রাম জানে। একটা লোক অন্য গ্রাম থেকে এসেছিল কমলা দিতে। আমাদের গ্রামের কমলা অর্থাৎ কামলা হতে পারেন, সেক্ষেত্রে আসলে তিনি শ্রমজীবী হতে পারেন। গ্রামের নদীর উপরে দিন শেষে নদীর পার হয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে চলে যাওয়ার রাস্তায় তাকে হাঁটু পানির মধ্যে চুবিয়ে মারা হয়েছে। হাঁটু পানি অর্থাৎ খুব কম পানির ভেতরে সেই লোকটাকে কেউ চুবিয়ে মেরেছিল, যেটা কিনা আসলে মানুষের পক্ষে একেবারে সম্ভব বলে আমার মনে হয় না। কাদামাটির নিচে অনেক অনেক বাচ্চা খেয়েছে, অর্থাৎ অনেক বাচ্চাও হয়তো সেখানে এমন ভাবেই গেছে। আমাকেও ছোট থাকতে একবার উঠিয়ে নিয়ে গিয়েছিল প্রায় 10 হাত উপরে, এবং এটা আমাদের গ্রামের অনেকে সে দৃশ্য দেখেছিলেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সব সময় ভালো তলেই থাকেন। রাসেল ভাই, আমি শাকিল আহমেদ, লালমনিরহাট জেলা থেকে আপনাকে ঘটনা শেয়ার করছি। আর আজকে আমি যেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করব, এই ঘটনাটি যেই গ্রামের ঘটনা, গ্রামের নাম হচ্ছে রূপনগর। গ্রামটা ছোট হলেও মানে গ্রামটায় অদ্ভুত রকমের কিছু জিনিস আছে, যেমন পুরনো কবরস্থান, বাঁশঝাড়, পরিত্যক্ত পুকুর, ঘন একদম ঘেরা জঙ্গল। আর গ্রামের উত্তর পাশটা যেটা ছিল, সেই উত্তর পাশে ছিল অনেক দিন আগের ব্রিটিশ আমলের একটা পুরনো কবরস্থান, যেই কবরস্থানটাতে বর্তমান সময়ে কোনো মানুষকে রাখা হয় না, কিন্তু একটা সময় সেটাকে মানুষ ব্যবহার করত। দিনের বেলাতে সেখানে মানুষ কবর জিয়ারত করতে গেলেও সন্ধ্যার পর বা মানে রাত্রে যদি কেউ মারা যায়, তাহলে ওই কবরস্থানে কখনোই নাকি দাফন করা হতো না। যাই হোক, এবং এই যে কবরস্থানটা ছিল, এই কবরস্থানটার পাশেই ছিল খুব বড় একটা শিমুল গাছ। শিমুল গাছটা রাখারও কিছু কারণ আছে। যাই হোক, এই গাছটা যে ছিল, এই গাছটার নিচে কয়েকটা কবর ছিল যেগুলো কোনো পরিচয় ছিল না, আর সেগুলোতে কেউ কখনো কবর জিয়ারত করার জন্য আসতো না, এবং সেই কবরগুলো অদ্ভুত রকমের লম্বা লম্বা ছিল। তো এই কবরগুলো সম্পর্কে যদি এলাকার মুরব্বীদের কাছ থেকে জানতে চাওয়া হতো, তারা শুধু একটা কথাই বলতো যে বহু বছর আগে ওই কবরগুলো মানে এমন একজন মানে দাফন করা হয়েছিল যার পরিচয় কেউ কখনো জানতো না। তারপর থেকেই নাকি গভীর রাতে ওই কবরে বা ওই কবরের যে খোঁজ খবর নিতে কেউ আসবে, এটা দিনের বেলাতে দেখা যাইতো না, ওই গভীর রাতে কেউ একজন বা দুইজন, মাঝে মধ্যে 3 জনকে দেখা যাইতো ওই কবরটা জিয়ারত করত। এবং অনেকেই এটা দাবি করেছেন যে
গভীর রাতে নাকি ওই কবরের আশেপাশে অদ্ভুত রকমের শব্দ শোনা যেত। অনেক অনেক সময় শোনা যেত কেউ কান্না করছে, অনেক সময় নাকি শোনা যেত কেউ ফিস ফিস করে কথা বলছে। আবার অনেক সময় মানুষ বলতো যে ওই কবরের ভিতরে মৃত মানুষটা আসলে কেউ না, ওখানে একটা জীবিত মানুষ আছে। এই গল্প শুনে গ্রামের বেশিরভাগ মানুষ বেশ খানিকটা ভয় পেত এবং তারা সবাই এই কবরস্থানটাকে একদমই এড়িয়ে চলত। কিন্তু রাসেল ভাই, এই রূপনগর গ্রামেই দুজন বন্ধু, অভাবী বন্ধু ছিল দুজনেই। এই দুজন হঠাৎ করে একদিন কোনো না কোনোভাবে তারা শুনতে পারে বা বুঝতে পারে বা জানতে পারে যে মানুষ মরার যে কাফনের কাপড়টা আছে, তারপর হচ্ছে হাড় হাড্ডি আছে, তারপর মাথার খুলি আছে, পায়ের হাড্ডি আছে, এই সমস্ত জিনিসগুলো দিয়ে নাকি তান্ত্রিকরা বিভিন্ন ধরনের তাবিজ কাবিজ করে। তো তারা যখন এটা শুনছে, তারা দুজন তো অভাবী এবং তারা এটাও জানে যে এই সমস্ত জিনিসের অনেক দাম, কারণ এই সমস্ত জিনিস কেউ এত সহজে করে না। কিন্তু এই দুই বন্ধুর ছদ্মনাম ব্যবহার করছি, একজনের নাম হচ্ছে মাসুদ আর একজনের নাম হচ্ছে রানা। এই রানা এবং মাসুদ এরা দুইজনের অনেক মিল এবং তারা দুজনেই অনেক সাহসী। টাকা ইনকাম করার জন্য তাদের যেই খুশি, যেইটা তাদের আর কি কাজ দেওয়া হবে, তারা সেই কাজই করবে। মূলত তারা দুজনেই ভ্যান চালক ছিল। কিন্তু যখন তারা ওই রকম একটা খবর শুনেছে যে মৃত মানুষের কাফনের কাপড় বা হচ্ছে মাথার খুলি বা হাড় হাড্ডি এগুলো নাকি বেশ চড়া দামে বিক্রি হয়, তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই কাজের মধ্যে তারা ঢুকবে। কোনো না কোনোভাবে তারা এই কাজটা মানে তারা করবে আর কি। যাই হোক, যখন তাদের এইরকম একটা মানে প্ল্যান পরিকল্পনা চলে আসলো, তখন তারা খুঁজতে শুরু করলো যে আসলে এই যে আমরা কাফনের কাপড়, তারপর হাড় হাড্ডি লাশ এগুলো যে নিয়ে আসবো, এগুলো নিয়ে এসে আমরা বিক্রিটা করব কার কাছ থেকে? চুরি করা না হয় গেল, কিন্তু বিক্রি করব কার কাছ থেকে? তখন তারা বিভিন্ন রকমের মানুষের কবিরাজ যেমন আছে, কবিরাজের কাছে যাইতো, তারপর তান্ত্রিকের কাছে যাইতো, বিভিন্ন ধরনের হসপিটালে যাইতো, গিয়ে জিজ্ঞাসা করতো যে আসলে আপনাদের এরকম কোনো জিনিস লাগবে নাকি। তো এরকম করতে করতে হঠাৎ করে একদিন এক লোকের সঙ্গে তাদের পরিচয় হয়, যেই লোকটা কালো জাদু করত। কালো জাদু করে উনি বেশ টাকা ইনকাম করত এবং তার এই যে মানে কবরের কাফনের কাপড়, তারপর হচ্ছে লাশের হাড় হাড্ডি, এগুলো তার খুবই লাগতো। কিন্তু উনি এগুলা অন্য এক পার্টির কাছ থেকে নিত, যাকে অনেক পরিমাণের টাকা দিয়ে এগুলো নেওয়া লাগতো এবং এগুলো তো সিক্রেট জিনিস, এগুলো মানুষ জানলেও ভেজাল। তখন সেই যে তান্ত্রিক ছিল, সেই তান্ত্রিক এই মাসুদ এবং রানা দুজনকে বলে, তোমরা কি সত্যি সত্যি এই কাজ করতে পারবা? তখন মাসুদ এবং রানা বলে, আমরা এই কাজ সঠিকভাবে করতে পারবো, কিন্তু আমাদের শর্ত হচ্ছে আপনি আগে যেই দামে কিনেছিলেন ওর থেকে আমাদেরকে টাকা কিছু কম দেবেন, কিন্তু আমাদের কাছ থেকেই আপনাকে নিতে হবে, আমরা প্রতিনিয়ত আপনার এই সার্ভিসটা দেব। যাই হোক, তান্ত্রিকও মহা খুশি হয়ে যায় এবং মাসুদ এবং রানা এরা দুজনও বেশ খুশি হয়ে যায়, কারণ তাদের একটা চাকরিও হলো, আর ওই তান্ত্রিক যে ছিল সেই তান্ত্রিকের একটা বন্ধ ব্যবস্থা হলো, কম টাকাতে সে এরকম পাচ্ছে। যাই হোক, সে তার মতো ওই যে কি বলে, ওই দুই ছেলেকে মাসুদ এবং রানাকে কাজ দিয়ে সে তার মতো গন্তব্যস্থলে চলে গেল। এখন রাসেল ভাই, এখানে সবথেকে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে মাসুদ এবং রানার বাড়ি কোথায় এইটা ওই তান্ত্রিক জানে না, এবং তান্ত্রিকের আসলে মূলত উনি থাকে কোথায় এইটা মাসুদ এবং রানা জানে না। তাহলে তাদের মধ্যে লেনদেনটা হয়তো কিভাবে? তাদের মধ্যে লেনদেনটা হয়তো কোনো এক আমাবস্যার রাতে করে তারা একটা জঙ্গলে যাইতো এবং সেই জঙ্গলে গিয়ে তারা মানে এই লাশটাস মানে কাফনের কাফন বা হাড় হাড্ডি দিত এবং ওই যে তান্ত্রিক ছিল তখন সেটা টাকা দিত। তো রাসেল ভাই, একদিনের ঘটনা, যেই ঘটনায় আর কি আমি শুনেছিলাম,
সেটা হচ্ছে এক রাতে ওই তান্ত্রিক কোনোভাবে এদেরকে খবর দেয় ওরা একটা মানে তান্ত্রিকের এবার একটা লাশ লাগবে বলতে উনি একটা মানুষকে টার্গেট করে রাখছে এবং উনি যেই কালো জাদুটা করবে সেই কালো জাদুটা করার জন্য যাকে কালো জাদু করবে তারই ফ্যামিলির বা তারই পরিবারের কারো একজনের এইরকম হাড়াড্ডি বা কাফনের কাপড় বা কবরের মাটি এরকম কিছু লাগবে। তখন যখন ওই তান্ত্রিক এই মানে যাকে তাবিজ করবে বা যাকে কালো জাদু করবে তার ঠিকানা সব কিছু পেয়ে গেছে এবং সেই ঠিকানা মাসুদ এবং রানাকে যখন সে বলে তখন মাসুদ এবং রানা দেখে ওই যে রূপনগর যে গ্রামটা আছে সেই গ্রামের যে পুরনো কবরস্থানটা আছে সেই কবরস্থানেই ওই যাকে কালো জাদু করা হবে তার মামা শ্বশুর না তার চাচা শ্বশুর এখানে আছে। তো চাচা শ্বশুর আছে এবং আপন চাচাও সেখানে আছে, কিন্তু সমস্যা হচ্ছে তার যে চাচা শ্বশুর বা চাচা ছিল সেই চাচা ছিল খুবই একজন খুবই পরহেজগার মানুষ এবং এই যে পরিত্যক্ত কবরস্থান এই কবরস্থানটা থেকেই তাদের এই লাশটা চুরি করা ভালো হবে। এবং অন্য একটা যে কবরস্থান আছে পরিচালিত তখনকার এই ভুতুরে কবরস্থান বাদ দিয়ে অন্য যারা কবরস্থান করছিল ওই কবরে অনেক লাশ আছে, ওই ফ্যামিলির অনেক লাশ আছে, কিন্তু তারা ভাবলো যে এই কবরস্থানটাতে যদি আমরা যাই নতুন কবরস্থানে তাহলে এখানে ধরা পড়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু ওই যে ওখানে যে পুরনো কবরস্থানটা আছে ওই কবরস্থানে যদি যাই তাহলে আমাদের ধরা পড়ার কোনো সম্ভাবনাই নাই। কিন্তু সমস্যা হচ্ছে রানা কোনো সমস্যা নাই, মাসুদ তখন বলে যে ওই কবরে তো ভুতুরে জিনিস আছে, আমি তো অনেক খারাপ জিনিস জানছি। তখন মাসুদ বলে যে তুই এতদিন থেকে এই কাজ করিস, এখন যদি তোর ভয় লাগে তাহলে কি হবে? তুই তো অনেক সাহসী বলছিস শান্তন, এটা হবে না, আমাদেরকে এইটা কাজ করতেই হবে, আমরা পুরোনো কবরস্থানেই যাব। যাই হোক, দুজনে যুক্তিমুক্তি করে তাদের প্ল্যান পরিকল্পনা করে সেই পুরনো কবরস্থানের দিকে তারা রাত্রের দিকে ছুটলো, হাতে কোদাল, তারপরে ওই লাশের যে হাড়াড্ডি থাকবে সেগুলো নেওয়ার জন্য একটা ব্যাগ নিয়ে তারা রাত প্রায় 1-1:30টার দিকে রওনা দিছে। তো যখন তারা রওনা দিছে তখন দেখলো ওই যে শিমুল গাছের নিচে যেই কবরটা ছিল সেই কবরটা থেকে অদ্ভুত রকমের কিছু শব্দ আসতেছে। শব্দটা ঠিক এরকম যে কেউ যেন বলছে আরেকজনের সঙ্গে কথা বলছে আর কি, এমনভাবে কথা বলছে যেন মনে হচ্ছে তারা দুজন মরে নাই, তারা দুজন ঠিকঠাকভাবে সেখানে আলাপ সালাপ করতেছে এরকম। তো এই কবরটা দেখে মাসুদ এবং রানা দুজনেই অবাক হয়ে যায়, কিরে এই কবরে আবার এত রাত্রে আবার কথা বলে কে? তো তখন তারা দুজনেই সিদ্ধান্ত নিল যে এখানে কে কি কথা বলতেছে না বলতেছে সেটা আমাদের দেখার বিষয় নাই, আমরা আমাদের মতো আমরা যেই কাজের জন্য এসেছি সেই কাজ করে আমরা এখান থেকে চলে যাব। তো যেই কথা সেই কাজ, তারা ওটাকে বাদ দিয়ে তারা তাদের মতো সামনের দিকে এগিয়ে গেল এবং তাদেরকে ওই কবিরা যেই কবরস্থানের আর কি লোকেশন দিছে সেই কবরস্থানের কাছে গেল এবং কবরস্থানের কাছে গিয়ে যখন ওনারা ওই কবরটা খোঁড়ার জন্য কোদাল একটা কোপ দিছে, রাসেল ভাই কোপ দিয়ে তো মাটিগুলো সরাইতে হবে, তখনই ওনারা একটা লোহার শব্দ শুনতে পারলো, লোহা দিয়ে লোহাকের উপর আঘাত করলে যেরকম টাং টাং করে শব্দ হয় সেরকম একটা আওয়াজ তারা শুনতে পারলো। এইটা শুনে রানা একদম অবাক হয়ে গেল, কিরে জীবনে এত কবর খুঁড়েছি, জীবনে এত কবর থেকে আমরা লাশটা উঠিয়েছি, এরকম তো কখনো হয় নাই। তখন মাসুদ বলে আচ্ছা ঠিক আছে থাম, আমি দেখতেছি হয়তো এখানে কোনো লোহার বা ইট টিট কোনো রাখা আছে। তো যখন তারা মাটিটা খালি ধরতে যাবে ঠিক তখনই কেউ একটা অদৃশ্য শক্তি ওকে এমনভাবে একটা আঘাত করে সেই কবর থেকে প্রায় 2-3 হাত দূরে গিয়ে পড়ে। এটা দেখার পর রানাও বেশ অবাক হয়ে যায়, কিরে হচ্ছেটা কি এখানে? তখন ওরা দুজনে মনের মধ্যে একটা জেদ চাপে যায় যে এই কবরে কে আছে আমরা সেটাই দেখব। তো এগুলা কোনো কিছু তোয়াক্কা না করে
ওই যে ওদের যে তান্ত্রিক ছিল, সেই তান্ত্রিক আবার ওদেরকে একটা মন্ত্র শিখিয়ে দিছে, যদি কখনো কোনো কবর এরকম কোনো খারাপ বিহেভ করে বা এরকম কিছু হয়, তখন যেন এরা এই মন্ত্রটা আগে পাঠ করে, আর এই মন্ত্রটা পাঠ করলে তখন আর কোনো সমস্যা হবে না। তো এইটা শুনে ওরা দুজনে তখন সেই মন্ত্র জপা শুরু করে দেয়। তো মন্ত্র জপতে 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 একটা সময় তারা দেখতে পারে যে তাদের একটু স্বাভাবিক স্বাভাবিক লাগতেছে। তখন তারা দুজনে আবারও সেই কোদাল দিয়ে খোঁড়া শুরু করে, এবং কোদাল দিয়ে যখন খোঁড়া শুরু করে, খুঁড়তে খুঁড়তে যখন অনেকটা খুঁড়ে ফেলেছে, আর ঠিক তখনই ওদের পিছন থেকে কেউ একজন ওদের ডাকতেছিল, এ মাসুদ। এইরকম একটা শব্দ শুনে রানা অবাক হয়ে যায়, কারণ মাসুদ ওই কোদাল খুঁড়তে খুঁড়তে ব্যস্ত ছিল কিন্তু রানা ওখানে বসে বসে দেখতেছিল আর কি, লাইট দেখাচ্ছিল। তো তখন রানা বলে, কিরে মাসুদ, কিছু একটা শুনতে পারলি নাকি? মাসুদ বলে, না তো, ডিস্টার্ব করিস না, এতক্ষণ পর আমরা এক হচ্ছে, তাড়াতাড়ি কাজ শেষ করে চলে যাবো, এই যে কোন সময় জানি ফজরের আজান দেয়, কোন সময় জানি কে আসে। যাই হোক, ওই ভাবলো যে হয়তো মনের ভয় টয় লাগতেছে। কিন্তু বেশ খানিকক্ষণ পরে রানা দেখে মাসুদের মানে পিছনে বা রানার সামনে, তারা দুজন তো মুখোমুখি হয়ে বসছিল, তো দেখে যে একটা লম্বা খুব বড় আলখাল্লা পরা একজন মানে খুবই পরহেজগার মানুষের একটা অবয়ব তাদের সামনে এসে দাঁড়িয়ে আছে। এটা দেখে মানে রানা খুব জোরে একটা চিৎকার করে, এবং চিৎকার করার সাথে সাথে মাসুদও ভয় পেয়ে যায়, বলে, কি হয়েছে, কি বলতেছিস? তো তখন রানা পিছনে মাসুদ পিছনে ঘুরেই দেখে যে এরকম একজন আলখাল্লা পরা একজন মানে মুরব্বি টাইপের, মাথায় পাগড়ি, সাদা জুব্বা পরা লোক তাদের দিকে তাকিয়ে আছে এবং বলছে, মানে হাত দিয়ে ইশারা করছে যে না, এই কাজ করা যাবে না। আর ঠিক তখনই ওরা দুজন বেশ অবাক হয়ে যায়, তাদের জীবনের এরকম একটা অবস্থা বা এরকম একটা মানে পরাজয় তাদের এটা বলা যায়, কারণ তারা অনেক লাশ উঠিয়েছে। এটা করার পর তারা বুঝতে পারে যে আসলে এই কবরে যিনি আছেন তিনি হয়তো খুবই স্পেশাল কেউ বা খুবই সম্মানী মানুষ, এটা কাজ করা যাবে না। তখন ওরা দুজন ওই যে ওদের যে কোদাল আছে এবং ইয়া ছিল, ওই দুইটা নিয়ে ওরা বাড়ির দিকে চলে আসে। সেই রাতে ওদের সাথে ঠিক সেরকম কোনো ঘটনা ঘটেনি, এবং তাদের তো ডেলিভারি ডেট ছিল পরের দিনেই ডেলিভারি দিতে হবে। তারা তো ডেলিভারি দিতে পারতেছে না, কারণ তারা জিনিস তো তাদের কাছে নাই। তখন ওই যে তান্ত্রিক ছিল, সেই তান্ত্রিক তো ঠিক জায়গা মতো, তখন তো আর রাসেল ভাই মোবাইল টোবাইল ছিল না, তান্ত্রিক তো ঠিক জায়গা মতো ওখানে এসছে। কিন্তু এই যে দুইজন মাসুদ এবং রানা দুই বন্ধু, তারা তো মানে কাজ তো করতে পারে নাই, তাহলে গিয়ে ওই তান্ত্রিকের কাছে কি জবাব দিবে? তান্ত্রিক তো সেটা মানে এই জন্য তারা যায় নাই আর কি। না গিয়ে তারা দুজন এই যে কবরটার মধ্যে কে আছে, কে ছিল এই ব্যক্তি, সেই ব্যক্তির মানে কি বলে, সেই ব্যক্তির খোঁজ খবর নেওয়া শুরু করে। খোঁজ খবর নিতে নিতে ওরা একটা পর্যায়ে জানতে পারে যেই লোকের লাশ এরা তুলতে গিয়েছিল, সেই লোকটা ছিল খুবই পরহেজগার একজন মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়তো, মানুষের সেবা করত। তো এই জন্যেই তারা হয়তো বুঝতে পারছে এই জন্য কাদের কাজ হয়নি। তো যাই হোক, এখন তারা ওই তান্ত্রিকের সাথে কিভাবে যোগাযোগ করবে, তান্ত্রিককে তারা কিভাবে বলবে, তান্ত্রিকের সাথে আসলে কি হবে? তো এটা তো তারা কোনোভাবে, কারণ তান্ত্রিকের কোনো পরিচয়ও তারা জানে না, এবং তান্ত্রিকও তাদের কোনো পরিচয় জানে না। তখন তারা যাবে কিভাবে? তারা দুজন মনে করে যে আমরা না গেলে তান্ত্রিক তো আমাদেরকে আর খুঁজেও পাবে না, আর এই কেসটা এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু রাসেল ভাই, ঘটনাটা শুরু হয় ঠিক তখন থেকেই, যখন তান্ত্রিক রাত্রের বেলায় এসে সারা রাত্র সেখানে ছিল। কোনোভাবেই সে এই দুইজনকে না দেখতে পেরে উনি ভয়ে মানে রাগে ফুলে ওঠে, এবং এই যে দুইজন মানে মাসুদ এবং রানা, তাদের দুজনকেই একটা কালো জাদু করে বসে, কারণ উনি তো কালো জাদু করাই এক্সপার্ট ছিল। যখন কালো জাদুটা করে, তখন আস্তে আস্তে মাসুদ এবং রানার পরিণতি দিনে দিনে একদমই খারাপ হতে থাকে। মানে এমন একটা জাদু তাদেরকে করে, খাবার দাবার একদম বন্ধ হয়ে যায়, মানে কষ্ট পেতে পেতে মারা যাবে এরকম একটা কিছু করে আর কি।
যখন তারা দুজন এরকম আর কি আস্তে আস্তে তারা কি বলে শেষ হয়ে যাচ্ছে আর কি, নিঃশেষ হয়ে যাচ্ছে, তারা খাইতে পারতেছে, যাইতে পারতেছে না, তখন তারা দুজনে আবারও যুক্তি করে, হয়তো ওই কবর থেকে আমাদের কোনো অভিশাপ এসেছে, আর না হয় ওই কালো জাদু করা তান্ত্রিক আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করছে। তখন তারা দুজন খুবই সুকৌশলে ওই যেই জায়গার মধ্যে তারা একসঙ্গে দেখা করতো ওই তান্ত্রিকের সাথে, ওই জায়গায় গিয়ে বসে থাকে। 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পরে যেই মানে তাদের ওই যে নেক্সট যেই ডেতে তাদের দেখা হয়েছিল, ঠিক সেরকমভাবে ফুল 1 মাস পর সেই তান্ত্রিক তাদের কাছে আবার আসে এবং তাদের সঙ্গে দেখা হয়। দেখা হওয়ার পরেই তারা দুজনেই প্রথমে সেই তান্ত্রিকের পায়ে পড়ে। তান্ত্রিককে পুরো ঘটনাটা যখন খুলে বলে, তখন তান্ত্রিক বলে, আমি তো জানতাম তোরা এই কাজ করতে পারবি না, আমি তো তোদেরকে একটা শুধুমাত্র পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু তোরা তো পরীক্ষা পাশ করতে পারিস নাই, অথচ আমাকে তোরা কষ্ট দিছিস, এজন্য তোদেরকে আমি এরকম একটা শাস্তি দিয়েছি। তখন মাসুদ এবং রানা বলে, আপনি যেহেতু সব কিছু জানতে নেই, তাহলে কেন আমাদেরকে সেখানে পাঠিয়েছিলেন? তখন বলে, তোরা তো আমার অনেক উপকার করেছিস, কিন্তু সেই যে মুরব্বি ছিল, সেই যে লোক ছিল, ওই লাশ এবং ওইখানের যদি আমি কোনো কিছু পেতাম, তাহলে আমি আরও অনেক কিছু করে ফেলতে পারতাম। আমি ভাবছিলাম তোরা পারবি, তোরা চেষ্টা করবি, কিন্তু তোরা পারিস নাই। যাই হোক রাসেল ভাই, তারপরে আসলে ওই যে মাসুদ এবং রানা ছিল, তারা দুজনে তান্ত্রিকের কাছে মাপ চায় যে তারা আর এই কাজ করবে না। না করার পর তান্ত্রিক বলে, আচ্ছা ঠিক আছে, তোরা যেহেতু করবি না, নাই আমি আগে যেই দামে কিনছিলাম, যেখান থেকে নিয়েছিলাম সেখান থেকেই নেব, কিন্তু তোরা কখনো আর কোনো দিন এই সমস্ত কাজে যদি জড়াস, আমি অটোমেটিক খবর পাবো যে তোরা এই কাজে আবার নেমেছিস, আর তখন আমি তোদেরকে ছাড়ব না। তো রাসেল ভাই, এই ঘটনাটা ঘটার বেশ অনেক দিন পর ওই মাসুদ এবং রানা আবারও মানে একত্রিত হয়। আমি মাঝখানে একটু গ্যাপ দিছি, সেটা হচ্ছে রাসেল ভাই, মানে ওই কবরেজের মানে তান্ত্রিকের সাথে কথা বলে ওরা দুজন দুই পাশে চলে যায়, মানে দুইজন দুই শহরে বসবাস করার চেষ্টা করে, কারণ তারা দুজন যদি আবার একসঙ্গে থাকে, তাহলে আবারও যদি তাদের মনে সেই কাজ করার মানে আবারও যদি মন চায়, এই জন্য তারা দুজন দুই শহরে চলে যায়। তো দুজনেই ভালো কাজ করছে। একটা সময় তাদের দেখা হয়, এবং দেখা হওয়ার পর তারা তো এখন ভালো জগতে এসেছে, তখন এই গল্পটা একজনকে আসলে শেয়ার করে রাসেল ভাই, আমি তো প্রথমে বলেছি কারো নাম শেয়ার করব না, তার কাছ থেকে আমি ঘটনাটা শুনেছি। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আজকের ঘটনাটি আমি এমন একজন মানুষের কাছ থেকে শুনেছি যে কোনো ধরনের ভূত প্রেত এসব বিশ্বাস করত না। সে তার সিনিয়র এক স্যারের থেকে এই ঘটনাটা শুনেছে। আমি তার মতন করে ঘটনাটি বলছি। ঘটনাটি শুরু করার আগে একটি প্রেক্ষাপট বলতে চাচ্ছি। ঢাকার শহরতলির এক পুরনো হাসপাতাল, নামটা নাই বলি, যেটা গত 10 বছর ধরে বন্ধ, তবে জায়গাটা নিয়ে অনেক গল্প শোনা যায়। স্থানীয়রা বলে রাতের বেলা হাসপাতালের জানালায় ছায়ামূর্তি দেখা যায়, কান পাতলে ফিসফিস শব্দ শোনা যায়। কেউ কেউ তো দাবি করে হাসপাতালে এখনো ডাক্তার নার্সদের কণ্ঠস্বর শোনা যায়। আমি সেই হাসপাতালের একজন স্টাফ, সব ঘটনাগুলো খুব কাছ থেকে দেখতাম। এর মধ্যে সব ঘটনায় যে ভৌতিক বিষয়টা সেটা না, অনেক ঘটনা খুব ভয়ঙ্কর, কিন্তু ঘটনাগুলি প্রাকৃতিক। কিন্তু এর মধ্যে কিছু ঘটনার কোনো ব্যাখ্যা আমরা আজও পাইনি। যাই হোক, মূল ঘটনায় চলে যাই। একবার এক মানসিক রোগীদের হাসপাতালে আমার ডিউটি পড়েছে। রাত 1টা, হঠাৎ একটা রুম দিয়ে বিকট শব্দ শুরু হলো। আমরা গিয়ে দেখলাম রুমে কেউ নেই। সবাই বেশ অবাক হলাম, এই রোগী কোথায় গেল? এখানের প্রতিটা রোগী এদের নিজেদের রুমে বাথরুম ও এদের রুমের সাথেই, না বাথরুমেও নেই। এদিকে রুমটাও বেশ অন্ধকার। এই রোগীর আবার আলোতে সমস্যা, আলো চোখে লাগলে চিৎকার করে শুধু। যাই হোক, এখন এই রোগীকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, পুরো রুম খুঁজেও পাওয়া গেল না তাকে। এরপর যেটা সবাই দেখলো সেটা কিভাবে হয়েছে কেউ জানে না। সবাই দেখলো ওই রুম ছিল বিল্ডিংয়ের 2য় তলায়, অনেক পুরনো বিল্ডিংটি ছিল 3 তলায়। সেই রোগীর রুমের জানালা থেকে উপরের ছাদের একটা ভিউ দেখা যায়।
সবাই স্পষ্ট দেখল রোগীটি ছাদের কার্নিশে দাঁড়িয়ে সবার দিকে তাকিয়ে হো হো করে হাসছে। কেউ কিছু বোঝার আগেই সে এক লাফ দিল। কারো হাতে কিছু করার ছিল না, কিন্তু বিষয়টি আজও ব্যাখ্যাতীত। সে কিভাবে ওখানে পৌঁছালো, কোন রাস্তা দিয়ে পৌঁছালো, রুম থেকেই বা কি করে বের হলো, কেউ জানে না, আজও না। যাই হোক, মূল ঘটনায় চলে যাই। ঘটনাটি সিনিয়র ভাইয়ের কথা অনুযায়ী লিখে পাঠাচ্ছি। এবারের কাহিনী শুরু হলো আমাকে এবং আমার বন্ধু রিমনের মাধ্যমে। আমি একজন নবীন চিকিৎসক, কয়েক বছর হলো ইন্টার্নশিপ শেষ করেছি। রিমন একসময় মেডিকেলের ছাত্র ছিল, কিন্তু ব্যবসার দিকে চলে যায়। সে বরাবরই ব্যবসার দিকে বেশি মনোযোগী ছিলেন, মানুষের সেবা করার থেকে। আমরা দুজন ছোটবেলা থেকে বন্ধু। এক সন্ধ্যায় রিমন বলল, চল আজ একটু অ্যাডভেঞ্চার করি, ওই পরিত্যক্ত হাসপাতালটা একবার দেখে আসি, ওখানে নাকি কত কিছুই ঘটে, যাই একবার দেখে আসি। আমি একটু ভেবে বললাম, তুই জানিস তো এসব জায়গায় কি সব অদ্ভুত ব্যাপার ঘটে। পুরনো রেকর্ড অনুযায়ী হাসপাতালের শেষ দিকে কয়েকটা রহস্যময় মৃত্যু হয়েছিল। আর তুই তো জানিস আমি সবসময় একটু ঝামেলা এড়িয়ে চলি। এসব মৃত্যু আমাকে খুব প্যারা দেয়। রাতে ঘুমের মধ্যেও এসব হিসেব মেলাতে পারি না। এসব হিসেব মেলাতে মেলাতে পড়াশোনা ভুলে যাই। রিমন হাসলো, ও সব গুজব, আজ প্রমাণ করে দেব এসব কিছুই নাই। তুই যে এসব বিশ্বাস করো আমি তো কোনোদিন চিন্তাও করিনি। আমি ভাবতাম তুই আমার মতন করে ভাবিস বিষয়গুলো। যাই হোক, চল দেখেই আসি। সন্ধ্যা গড়িয়ে রাত নামলো। দুজন মিলে একটা টর্চ লাইট আর ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম। হাসপাতালের ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করলাম। হাসপাতালের চিত্রটা একটু বর্ণনা করি। পুরনো পরিত্যক্ত একটি হাসপাতাল হঠাৎ করে বন্ধ হয়ে যায়, কারণ এখানের যত জিনিসপত্র সেই আগের মতন করে ঝোলানো। মনে স্যালাইন ঝুলছে, ওষুধপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। হাসপাতালটি কোনো এক কারণে ইনস্ট্যান্ট বন্ধ হয়ে গিয়েছে। সবকিছু বন্ধ হওয়ার দিন যেভাবে ছিল ঠিক সেভাবে আছে। কেউ সেখানে আজ অবধি আসেনি। হঠাৎ কেমন যেন একটা শব্দ, যেন কারো দম বন্ধ করা শ্বাস আমার ঘাড়ে লাগছে। ধুলো জমে গেছে, দেয়ালে ফাটা ফাটা দাগ, বাতাসে যেন একটা পচা ওষুধের গন্ধ। আর সবকিছু মিলিয়ে কেমন যেন এক দম বন্ধ করা পরিবেশ। হঠাৎ করেই কোথা থেকে যেন ফিস ফিস শব্দ এলো, তোমরা চলে যাও। আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। রিমন আমার দিকে তাকিয়ে বলল, শুধু বাতাসের শব্দ, ভয় পাবে না। কিন্তু তখনও বুঝিনি আসল ভয় আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা দুইজন কিছুক্ষণ রুমগুলো অবজার্ভ করলাম। রুমের ভিতরগুলো, এমনকি ভিতরের যে ময়লা আবর্জনা ছিল সেগুলো পর্যন্ত পরিষ্কার করা হয়নি, এমন নোংরা পরিবেশ। আমরা হাঁটতে হাঁটতে 607 নম্বর কেবিনের সামনে দাঁড়ালাম। এটা সেই কেবিন যেখানে এক গর্ভবতী নারী চিকিৎসার অভাবে মারা গিয়েছিল। রিমন দরজাটা ঠেলে দিল। এক মুহূর্তের জন্য মনে হলো আমার হার্ট বন্ধ হয়ে যাবে। এটা আমরা কি দেখছি? আমরা কি কোনো ঘরের মধ্যে আছি, নাকি এসব বাস্তব? কিভাবে বাস্তব হবে? এখানে তো আমরা দুইজন ছাড়া আর কেউ নেই। তাহলে এসব কি হচ্ছে? আমি দেখলাম বিছানার উপরে একটা মহিলা বসে আছে। চুল এলোমেলো, মুখে নীলচে রঙের ছাপ, চোখের কোটর গভীর অন্ধকার, গায়ে রক্তমাখা হাসপাতালের গাউন পরা। সে মুখ তুলে তাকালো। আমার সমস্ত শরীর অবশ হয়ে গেল। কিন্তু তার চোখে প্রচণ্ড কষ্ট, তার চোখে মুখে কষ্টের ছাপ। হঠাৎ তার ঠোঁট নড়ে উঠল। তোমরা চলে যাও, না হলে আমিও তোমাদের নিয়ে যাব। আমার বাচ্চাটাকে তো বাঁচাতে পারলে না, তোমাদের লজ্জা লাগে না? তোমরা কেমন ডাক্তার? এর থেকে বাসায় বসে যদি আমার বাচ্চাকে পৃথিবীতে আনার চেষ্টা করতাম, তাই হয়তো বাচ্চাটা বেঁচে যেত। আমি আর রিমন কিছুই বলতে পারছি না। আমাদের মুখে কোনো ভাষা নেই। মনে হচ্ছে আমাদের পায়ের নিচে কিছু নেই। আমাদের দম বন্ধ হয়ে আসছিল। দরজা হঠাৎ এমন জোরে বন্ধ হলো যে আশপাশ কেঁপে উঠল। রিমন চিৎকার দিয়ে ছুটে পালালো। আমি দেরি করলাম না। আমার মাথা এমনিতেও কাজ করছিল না। বাসায় ফিরে এলেও আমার ঘুম হচ্ছিল না। রাত গভীর হলে মনে হলো কেউ আমার ঘরে ঢুকেছে। আমার শরীর নড়ছিল না, কেবল শুনতে পাচ্ছিলাম, আমি এখনো এখানে আছি। চোখ খুলে দেখি জানালার বাইরে কালো ছায়ার মতো কিছু একটা। তখনই বুঝলাম ও আমাদের ছেড়ে দেয়নি, ও এখনো আমাদের সঙ্গে আছে। আমার শরীর পুরোপুরি অবশ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল কোনো ভারী কিছু আমার বুকের ওপর চেপে বসেছে। চোখের সামনে ঝাপসা হয়ে আসছিল, আর সেই ফিসফিসানিটা আরো স্পষ্ট হচ্ছিল, আমি এখনো এখানে আছি। জোর করে গলা থেকে শব্দ বের করার চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম। একমাত্র কাজ ছিল চোখ বন্ধ করা। মনে হচ্ছিল যদি চোখ খুলি তবে যা দেখব সেটা সহ্য করতে পারবো না। ঠিক তখনই দরজায় জোরে ধাক্কার শব্দ হলো, ঠাস ঠাস। আমার আতঙ্ক চরমে পৌঁছালো।
হঠাৎই শরীর আবার নড়তে শুরু করলো, যেন কোনো অদৃশ্য শৃঙ্খল ভেঙে গেল। আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠে দরজার দিকে তাকালাম। দরজা তখনও কাঁপছিল, যেন কেউ বাইরে থেকে পাগলের মতো ধাক্কা দিচ্ছে। আমি আর দেরি না করে দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিলাম, কিন্তু দরজার ওপাশে কেউ নেই। তবে মেঝেতে কিছু একটা পড়েছিল, একটা পুরনো হাসপাতালের গাউন, 607 নম্বর কেবিনের সেই গাউন। পরদিন সকালে আমি রিমনকে ফোন দিলাম, কিন্তু সে ধরল না। ঘণ্টাখানেক পর তার মা ফোন করলেন, কাঁপা কাঁপা গলায় বললেন, তুই তাড়াতাড়ি চলে আয়, রিমনের অবস্থা ভালো না। আমি ছুটে গেলাম ওর বাসায়। রিমন বিছানায় শুয়েছিল, কিন্তু ওকে দেখে আমার বুক কেঁপে উঠল। ওর চোখ দুটো লালচে, কোটরে ঢুকে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে, আর সারা শরীর ঘামে ভেজা। আমি কাছে গিয়ে ডাকলাম, রিমন, কি হয়েছে? ও আস্তে আস্তে মুখ তুলল। তারপর যা বলল তা শুনে আমার রক্ত হিম হয়ে গেল। বুঝতে পারছি না রে। শুধু যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে ও এখনো আমার সঙ্গে আছে। তারপর ওর হাতটা তুলে দেখালো। ওর কবজিতে গভীর আঁচড়ের দাগ। মনে হচ্ছিল কেউ লম্বা নখ দিয়ে ওর হাত চেপে ধরেছিল। আমি আর দেরি করলাম না। সেদিনই পুরনো হাসপাতালের রেকর্ড খুঁজতে গেলাম। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারলাম 607 নম্বর কেবিনে যে মহিলা মারা গিয়েছিল তার নাম ছিল তাসনিম আরা। সে 8 মাসের অন্তঃসত্ত্বা ছিল। এক রাতে প্রচণ্ড ব্যথা শুরু হলে নার্সরা ডাক্তারকে খুঁজতে যায়, কিন্তু তখন হাসপাতালের স্টাফ ছিল খুবই কম। একজন ডাক্তারও সময় মতো পৌঁছাতে পারেনি। তাসনিম মৃত্যুর আগে বারবার বলেছিল, আমার সন্তানকে বাঁচান, কিন্তু কেউ তাকে সাহায্য করতে পারেনি। পরদিন সকালে নার্সরা এসে দেখে তাসনিম নিজেই নিজের পেট কেটে ফেলেছে। রক্তে ভেসে যাচ্ছিল পুরো কেবিন। তারপর থেকে কেবিনটা বন্ধ করে দেয়া হয়। আমি বুঝতে পারছিলাম আমাদের জীবন এখন বিপদের মুখে। আমি আর রিমন মিলে একজন স্থানীয় হুজুরের কাছে গেলাম, যে নাকি এমন ঘটনা সম্পর্কে জানে। সে আমাদের কথা শুনে কিছু দোয়া পড়ল আর বলল, ও এখনো মুক্ত হয়নি, কিন্তু যদি আর কখনো ওর জায়গায় না যাও তাহলে হয়তো তোমাদের ছেড়ে দেবে। সেদিন রাতে আমি আর রিমন সিদ্ধান্ত নিলাম, ওই হাসপাতালের কথা কোনোদিনও মনে করব না, ওখানে আর কোনোদিন যাব না। এরপর কিছুদিন সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু কিছু কিছু রাতের বেলা যখন বাতাস খুব ভারী হয়ে আসে, তখনও যেন কানে ফিসফিসানি ভেসে আসে, তোমরা চাইলেই আমাকে আর আমার বাচ্চাকে বাঁচাতে পারতে। ঘটনার শেষ এখানেই নয়। এসব কিছু যখন আমি জানলাম, তার কিছুক্ষণ পরে আমার পাশে একজন মানুষ এসে বসে, যার নাম রঞ্জু। সে খুব কম কথা বলে। হঠাৎ বলল, আপনার সাথে একটি ঘটনা শেয়ার করতে চাচ্ছিলাম। ঘটনাটি মাথা থেকে বের করতে পারছিলাম না। আমি কিছু না ভেবে বললাম, বলুন। রঞ্জু বলা শুরু করলো, আমাদের গ্রামের নাম ছিল পোড়াগাছা। জনবসতি কম। সন্ধ্যার পরপরই এলাকা শুনশান হয়ে যেত। গ্রামের এক কোনায় বড় একটা ট্রাক স্ট্যান্ড ছিল। দূর দূরান্ত থেকে আসা ট্রাকগুলো রাতে এখানে বিশ্রাম নিত। ট্রাক স্ট্যান্ডের পাশে কয়েকটা চায়ের দোকান, ছোট খাবারের হোটেল আর কিছু গ্যারেজ ছিল। তবে এলাকাটা নিয়ে নানা গুজব ছিল। লোকমুখে শোনা যেত, গভীর রাতে এখানে অদ্ভুত কাণ্ড ঘটে। কেউ দেখেছে সাদা কাপড় পরা একটা মেয়েকে, কেউ শুনেছে কান্নার আওয়াজ, আবার কেউ কেউ বলতো এখানে মাঝে মাঝে ট্রাকের হেডলাইটের সামনে হঠাৎ করে কেউ এসে পড়ে, কিন্তু কাছে গিয়ে কাউকে পাওয়া যায় না। আমি রঞ্জু এই ট্রাক স্ট্যান্ডের পাশের চায়ের দোকানে প্রায় আসতাম। রাতের ট্রাক ড্রাইভারদের গল্প শুনতে আমার ভালো লাগতো। গ্রামের মানুষ আমাকে চিনত, কারণ আমি শহর থেকে পড়াশোনা করে গ্রামে ফিরেছি বাবার জমি জমা দেখাশোনার জন্য। একদিন রাত 10টার দিকে আমি ট্রাক স্ট্যান্ডে বসে চা খাচ্ছিলাম। পাশের বেঞ্চে এক রিক্সাওয়ালা বসা ছিল, নাম রব্বানি। তার রিক্সা একটু দূরে দাঁড় করানো ছিল। শুকনো গায়ের মানুষ, মুখে পানের দাগ, চোখে ক্লান্তি। আমার পাশে বসা এক ট্রাক ড্রাইভার নাম কালো মিয়া চায়ের কাপে ফু দিতে দিতে বলল, ভাই, এই জায়গাটা ভালো না। কাল রাতেও এক ড্রাইভার নাকি কিছু দেখছে। আমি হাসলাম, তুমি বুঝি ভূতে বিশ্বাস করো? কালো মিয়া গম্ভীর মুখে বলল, বিশ্বাস না করলে কি, নিজের চোখে দেখা জিনিস তো আর অস্বীকার করতে পারি না। রিক্সাওয়ালা এতক্ষণ চুপ ছিল। এবার সে হঠাৎ করে বলল, আমিও একদিন কিছু দেখছিলাম। আমি কৌতূহলী হয়ে গেলাম, কি দেখেছ? রিক্সাওয়ালা চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলতে লাগলো, গত বছর এই সময় শীতের রাত ট্রাক স্ট্যান্ডে যাত্রী নামিয়ে একা ফিরছিলাম। রাত তখন প্রায় 1:30 হবে। রাস্তা ফাঁকা, বাতাসটা ভারী লাগছিল। হঠাৎ দেখি রাস্তার ধারে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। লম্বা সাদা কাপড় পরা, চুল লম্বা, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। আমি ভেবেছিলাম নিশ্চয়ই কেউ অপেক্ষা করছে, কিন্তু রিক্সা একটু এগিয়ে নিতেই দেখি মেয়েটা আমার পাশে দাঁড়িয়ে আছে। আমার শরীর হিম হয়ে গেল, গলাটা শুকিয়ে গেল। চোখের সামনে মেয়েটা, কিন্তু আমি জানি কয়েক সেকেন্ড আগেও ও অনেক দূরে ছিল।
আমি আর দাঁড়াইনি, প্যাডেল মেরে সামনে চলে এলাম। কিন্তু কিছু দূর যেতেই মনে হলো কেউ আমার রিকশার পেছনে বসেছে। পেছনে তাকিয়ে দেখলাম কেউ নেই, কিন্তু একটা ঠান্ডা বাতাস যেন আমার গায়ে লাগছে। আমি আর পারছিলাম না, জোরে প্যাডেল মেরে স্ট্যান্ডের দিকে ফিরে এলাম। সেদিনের পর থেকে রাতের বেলা আমি ওই রাস্তা মাড়াই না। রিকশাওয়ালার কণ্ঠে সত্যিকারের ভয় ছিল। আমি হাসলাম না, কারণ তার মুখ দেখে মনে হচ্ছিল সে সত্যি কিছু দেখেছিল। এরপর কয়েকদিন কেটে গেল। আমি এই ঘটনাটা ভুলে গিয়েছিলাম। এক রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলাম, তখন বাজে প্রায় 12টা। আমার মোটরসাইকেলের পেট্রোল কমে গিয়েছিল, তাই ভাবলাম ট্রাক স্ট্যান্ডের পাশের দোকান থেকে একটা বোতল পেট্রোল কিনে নেই। ট্রাক স্ট্যান্ডে পৌঁছাতেই দেখি চারপাশে কেমন একটা অস্বাভাবিক নীরবতা। সাধারণত এমন সময়ে কিছু ট্রাক দাঁড়িয়ে থাকে, চায়ের দোকান খোলা থাকে, কিন্তু সেদিন পুরো এলাকা ফাঁকা। একটা ট্রাক দূরে দাঁড়িয়েছিল, কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই। আমি বাইক থেকে নামতেই শুনলাম খুব হালকা একটা হাসির আওয়াজ, একেবারে মেয়েলি হাসি, কিন্তু কোথা থেকে আসছে বুঝতে পারলাম না। আলোটা একটু কমিয়ে সামনে এগিয়ে গেলাম। দোকানটার দিকে তাকিয়ে দেখি দরজা অর্ধেক খোলা, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। ভেতরে ঢুকে ডাক দিলাম, কেউ আছেন? কেউ সাড়া দিল না। আমি একটু ভয় পেলাম, কিন্তু নিজেকে সামলে রাখলাম। ঠিক তখনই পেছন থেকে একটা ঠান্ডা বাতাস আমার ঘাড় ছুঁয়ে গেল। মনে হলো কেউ ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে ঘুরলাম। একটা মেয়ে, লম্বা সাদা কাপড় পরা, মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু চোখ দুটো যেন গভীর অন্ধকারের মতো। আমার দম বন্ধ হয়ে আসছিল। এক মুহূর্তের জন্য আমি নড়তে পারছিলাম না। তারপর হঠাৎ করেই মেয়েটা আমার দিকে এগিয়ে এলো। আমি পেছনে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম। তখনই শুনলাম একটা ট্রাকের হর্ন। আমার চোখের সামনে মেয়েটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আমি তাড়াতাড়ি বাইকে উঠলাম, এক মুহূর্তও দাঁড়াইনি। পাগলের মতো স্পিড বাড়িয়ে সোজা বাড়ির দিকে ছুটলাম। পরদিন সকালে ট্রাক স্ট্যান্ডে গিয়ে ঘটনাটা বললাম। কালু মিয়া বিষণ্ণ মুখে শুনল। তারপর কালু মিয়া চাপা গলায় বলল, এইখানে বছর 10 আগে একটা মেয়েকে খুন করা হয়েছিল। ট্রাক চালকদের একজন নাকি তার উপর জোর খাটাতে চেয়েছিল, আর সে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু শেষমেশ ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায়। সেই রাত থেকেই এই এলাকায় অদ্ভুত ঘটনা ঘটে। আমি শিউরে উঠলাম। আমার দেখা মেয়েটি কি সেই মৃত আত্মা? সেই রাতের পর থেকে আমি আর গভীর রাতে ওই রাস্তা দিয়ে যাই না, কারণ আমি জানি সেখানে কেউ আছে যে এখন অপেক্ষা করছে। এরপর রঞ্জু আমাকে বলল, এসব কি হচ্ছে আমার সাথে আজকাল? আমি বললাম, আরো কিছু কি হয়েছে? রঞ্জু এর চোখ লাল, বলল, আরো কিছু ঘটনা ঘটেছে। আমি বললাম, বলুন, বললে যদি আপনার ভালো লাগে তাহলে বলুন। আমার মেয়ের সব থেকে ভালো বন্ধুর জীবনের একটা ঘটনা। মেয়েটা আমার একটা ট্রমায়ের ভেতরে চলে গিয়েছে। আমি ওর মতন করে বলছি আপনাকে। দ্বিতীয় দিনের মতো আজকে আবারও পাড়ার মোড়ের ওই ময়লা আবর্জনার স্তূপ থেকে সেই বিদঘটে গন্ধটা আমার নাকে এসে লাগছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, শিউলিকে জিজ্ঞেস করলে ও বলছে, কই, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। আমি শিউলির কথা শুনে অবাক হচ্ছি। এত বিশ্রী একটা গন্ধ আমার বমি এসে যাওয়ার উপক্রম, আর শিউলি কিনা বলছে ও কোনো গন্ধই পাচ্ছে না। মিথ্যা কথা বলার জন্য এখন ওর উপর আমার রাগ উঠছে, কিন্তু কিছু করতেও পারছি না। ও আমার বয়সে বড়, যদিও আমরা একই স্কুলে পড়ি। প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের প্রাইভেট পড়া থাকে আমাদের স্কুলের এক ম্যাডামের বাসায়। আমরা আজও রোজকার মতো সেখান থেকে ফিরছি, কিন্তু রহস্যময় বিষয় হলো, আজকে নিয়ে 3 দিন আমি যাওয়া আসার পথে একটা খুব বাজে গন্ধ পাচ্ছি পাড়ার মোড়ের ওই জায়গাটা থেকে। কিন্তু আমার বান্ধবী শিউলি নাকি সেই বিশ্রী গন্ধটা পাচ্ছে না। আমি কোনো মতে নিজের মুখ চাপা দিয়ে সেখান থেকে যত দ্রুত সম্ভব বাড়িতে ফিরছি। মোড়টা ঠিক পেরোতেই আমার মনে হলো আমাদের পেছনে একটা ছায়ামূর্তি হাঁটছে। আমি যেখানে থামছি ছায়ামূর্তিটাও সেখানে থামছে। আমার মনে এখন ভয় লাগছে, কিন্তু শিউলি নির্বিকার ভাবে আমার সাথে এগোচ্ছে। এই সামনেই ওর বাড়ি। ও এখন নিজের বাড়ির দিকে এগোচ্ছে। শীতের কুয়াশা ঘেরা কাঁচা পাকা রাস্তা জুড়ে এখন কোনো মানুষজন বাইরে নেই, যেন কোনো মহামারীতে সমগ্র এলাকা খালি হয়ে গিয়েছে সেই কবেই। এদিক দিয়ে আসতে এখন আমার ভয় করে। প্রাইভেট পড়াও ছাড়তে পারছি না, কারণ কদিন বাদে আমাদের পরীক্ষা। আমি বাড়ি ফিরে দরজার সামনে দাঁড়িয়ে মাকে ডাকলাম। আমার মা ভেতর থেকে দরজা খুলে আমার দিকে তাকিয়ে রাগে মুখ নিয়ে তাকালেন। তারপর গলা ছেড়ে বললেন, এই তোর আসার সময়? কতবার না তোকে বলেছি সন্ধ্যার আগে বাড়ি ফিরবি, কত রাত করে বাড়ি ফেরিস। আমি মাকে কোনোভাবে বোঝালাম, মা রাগ করছো কেন? ম্যাডাম তো ওই সময় ছাড়া আর আমাদের পড়াতে পারেন না। তার ছোট 2 মেয়ে ছেলে আছে, ওদেরকে সামাল দিয়েই তো সন্ধ্যার সময় পড়ানোর সুযোগ পান। তাছাড়া তুমি তো জানো আমার মাধ্যমিক পরীক্ষা সামনে। আমার মা শান্ত স্বভাবের, তাই আমাকে আর কিছু বললেন না। তিনি রান্নাঘরে বসে চুলায় রুটি সেঁকতে সেঁকতে বললেন, তোর জন্য আমার চিন্তা হয় রে মা, কারণ তুই আমার একমাত্র মেয়ে।
তোর বাবা তো তোকে ছোটবেলায় রেখে চলে গিয়েছে। এরপর অনেকে আমাকে বলেছিল দ্বিতীয় বিয়ে করার জন্য, কিন্তু আমি আর বিয়ে করিনি। আমার মেয়ে যখন আমার সাথে আছে তখন আবার বিয়ে? কথাটা বলেই মানুষের চোখ মুছলেন। এটা আমার একটা ভ্রান্ত ধারণা। বাবা আমাকে একেবারে ছোট রেখে মারা গেছেন, আর আমার মায়ের এই কথাগুলিও নতুন না। উনি প্রায় সময় আমাকে গল্পের মতো করে এই কথাটা বলেন। আসলে আবার বাবার মৃত্যু হয়েছে আমি প্রাইমারি স্কুলে পড়ার সময়, কিন্তু মা বাবাকে অনেক ভালোবাসতো বলে বাবার মৃত্যুটা মা মেনে নিতে পারেনি। তাই অধিক চিন্তার ফলে কিছুদিন পর আমার মার ডিমোনেশিয়া রোগ হয়, যার ওষুধ তিনি এখনো সেবন করেন। আসলে মার স্মৃতিভ্রমের অসুখ আছে, কারণ উনি বাবাকে এখন অনেক ভালোবাসেন আর বাবার মৃত্যুটাকে মেনে নিতে পারেন না। পরদিন সকালে, মা আমি স্কুলে যাচ্ছি, এই বলে বইপত্র ব্যাগে ঢুকিয়ে হাঁটা দিলাম স্কুলের উদ্দেশ্যে। আমার স্কুল বাড়ি থেকে 15 মিনিটের রাস্তা। যাওয়ার সময় শিউলিকেও সাথে নিয়ে যাওয়ার জন্য ওর বাড়ির কাছে যেতে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। দেখলাম ওদের বাড়িতে তালা লাগানো। বিষয় কি? গতকাল তো আমার সঙ্গে প্রাইভেট থেকে বাড়ি ফিরলো, কোথাও আবার বাড়ির সবাই মিলে চলে গেল না তো? আমি কিছু বুঝতে পারলাম না। আশেপাশে কাউকে জিজ্ঞেস করব, এমন কাউকে দেখতে পেলাম না। আর এদিকে আমার স্কুলের সময় চলে যাচ্ছে, লেট করে গেলে আবার দাঁড় করিয়ে রাখবে, তাই তখনই রওনা দিলাম। বিকেলে স্কুল থেকে ছুটি পাওয়ার পর সোজা বাড়িতে আসি। ক্লাসের পড়ার চাপে আমার শিউলির কথা মনেই ছিল না। সন্ধ্যার সময় প্রাইভেট পড়তে আবার বেরিয়েছি। হঠাৎ দেখলাম শিউলিদের বাড়ির দাওয়ায় কেউ একজন বসে আছে। কাছে গিয়ে দেখি শিউলি, কিন্তু এ কি? ওকে দেখে কেমন যেন অন্যরকম লাগছে। চুল আঁচড়ায় নেই, চোখের নিচে কালসিটে দাগ। আমি বললাম, কিরে তোর এই হাল কেন? কোথায় ছিলি আজকে সারাদিন? দেখলাম শিউলি আমার কোনো কথাই কানে নিচ্ছে না। দাওয়া থেকে উঠে ঘরে চলে গেল শিউলি। তারপর স্কুল ব্যাগ নিয়ে আবার বেরিয়ে এসে বলল, চল। আমি কিছু বুঝতে পারলাম না। ওকে সাথে নিয়ে যেতে লাগলাম ম্যাডামের বাড়িতে। যেতে যেতে জিজ্ঞেস করলাম, কিরে কোথায় ছিলি আজকে? শিউলি আমার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলল, ওই স্তূপের মধ্যে। তারপর হেসে বলল, আরে আজ এক জায়গায় গিয়েছিলাম। তুই আমাদের বাড়িতে এসে খুঁজছিলি না আমায়? আমি বললাম, হ্যাঁ, কিন্তু তোর কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। গিয়েছিলি কোথায় আজকে? শিউলি আমার কথা শুনে আবার হাসলো। তারপরও আমাকে আর কিছু বলেনি। আমি ভাবলাম হয়তো মন ভালো নেই তার। আজকে তৃতীয় দিন। প্রাইভেট থেকে বাড়ি ফেরার পথে সেই ময়লা আবর্জনার স্তূপের মধ্য থেকে কোনো গন্ধ আজ আসেনি। আমি বাড়ি ফিরে মাকে এই ঘটনার কথা বললাম। কথায় কথায় শিউলির কথা উঠতেই মা আমার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন, কি বলছিস তুই এগুলো? জানিস না শিউলি আজ 2 দিন হলো মারা গেছে? কথায় কথায় শিউলির কথা উঠতেই মা আমার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন, কি বলছিস তুই এগুলো? জানিস না শিউলি আজ 2 দিন হলো মারা গেছে? কথাটা শুনে আমার পুরো চেতনা অসাড় হয়ে গেল। সাথে সাথে বুকের ভেতর একটা চাপা ব্যথা অনুভব করলাম। আমি মার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে জিজ্ঞেস করলাম, কি বলছো তুমি এসব? আমার সাথে ফাজলামো করছো তুমি? আমার মা আমার দিকে এগিয়ে এসে বললেন, তোকে মিথ্যে বলতে যাব কেন? 2 দিন আগে শিউলি আমাদের বাড়িতে এসেছিল, জিজ্ঞেস করছিল তুই কোথায় আছিস। আমি তখন বলেছিলাম তুই স্কুল থেকে ফিরিসনি। ও তখন চলে গেল, কিন্তু পথে ওকে নাকি কারা যেন মেরে রাস্তার মোড়ে এ নর্দমার স্তূপের মধ্যে ফেলে রেখে চলে যায়। আমি এই খবর পাই পরদিন দুপুরবেলা। শিউলির চাচা সেদিন শিউলিকে ওদের বাড়ির পেছনের দিকে কবর দিয়ে বাড়ি থেকে কোথাও চলে যায়। তুই তো জানিস আমার কোনো কথাই এখন আর ভালো করে মনে থাকে না, তাই শিউলির মৃত্যুর কথাও ভুলে গিয়েছিলাম। তাই তোকে শিউলির মৃত্যুর কথা বলতে পারিনি। তুই যখন শিউলির কথা বললি তখন মনে পড়ছে। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। শিউলি মারা গেলে তাহলে আজ 2 দিন ধরে আমি কার সঙ্গে প্রাইভেট পড়তে যেতাম আর ফিরতামই বা কার সাথে? ভয় আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে। এত বড় একটা ঘটনা আমি জানতে পারলাম না। শিউলি অবশ্যই স্কুল কামাই করার স্বভাব ছিল, তাই স্কুলে খুব কম যেত, কিন্তু প্রাইভেটে শিউলি আমার সাথে রোজ যেত। আজকে সন্ধ্যায় তাহলে আমার সাথে শিউলি কিভাবে ছিল? যদিও মারা গিয়ে থাকে, নাকি সব আমার মনের ভুল? না, সব ভুল হবে কিভাবে? মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটা হলো শিউলি কি আমাকে কি বলতে চেয়েছিল, যার কারণে ওকে মৃত্যুর পরও আসতে হয়েছে? এটা জানার পর আমি আজ কোনোভাবেই ঘুমাতে পারবো না, কারণ ও আমার খুব কাছের বান্ধবী ছিল। ওকে আমি নিজের বোনের মতো দেখি, কারণ আমার কোনো বোন নেই। শিউলিও আমাকে সবসময় পছন্দ করত। ওরকম ফুলের মতো মেয়েকে কারা মেরে ফেললো সেটা কিছুতে মাথায় আসছে না। আমার মায়ের দিকে আমাকে এই ঘন কুয়াশার রাতেও গোসল করিয়েছেন, কারণ মার ভয় হচ্ছে আমাকে কোনো অশুভ কিছু শিউলির রূপ ধরে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। পরদিন সকালে আমি সোজা শিউলিদের বাড়িতে যাই। আমার শরীরে আজ খুব জ্বর, কিন্তু আমাকে যেভাবে হোক জানতে হবে শিউলির মৃত্যু কিভাবে হলো। মাকে বলেছি আমি স্কুলে যাব, কারণ শিউলির কথা বললে তিনি আসতে দিতেন না। শিউলিদের বাড়িতে এখনো সেই তালা ঝুলছে। আমি তালা ভাঙার চেষ্টা করিনি, কারণ এতে লোকজন সন্দেহ করতে পারে। আমি জানতাম শিউলিদের ঘরের পেছনে একটা ভাঙা জানালা আছে।
আমি তাই বাড়ির পেছনের জায়গাটায় গিয়ে দেখি শিউলিকে যে জায়গায় দাফন করা হয়েছে সেখানটার আশেপাশে কিছু টুকরো কাগজ পড়ে আছে। আমি সেখান থেকে একটা কাগজ নিয়ে খুলে দেখলাম ওতে কালো জাদু করার বিভিন্ন মন্ত্রসহ কারো নখ আর চুল। আমার বুঝতে আর বাকি থাকে না এসবের পেছনে আসলে কি আছে। আমি তবুও জ্বর মাথায় নিয়ে জানালা ভেঙে শিউলিদের ঘরে ঢুকলাম। ভেতরে আসার পর আমি যা দেখলাম তাতে আমার চক্ষু কপালে উঠে যাওয়ার অবস্থা। সারা ঘর জুড়ে কালো জাদু করার সব জিনিস এদিক ওদিক ছড়ানো। একটা দলিল মতো কিছু পড়ে থাকতে দেখলাম চৌকিতে। ওটা হাতে তুলে নিলাম। পৃষ্ঠা উল্টাতেই সবকিছু পরিষ্কার হলো আমার কাছে। আসলে ঘটনা হলো এরকম শিউলির বাবা আর মা কেউ বেঁচে ছিল না। তাই শিউলির দুঃসম্পর্কের এক চাচা তাকে ভরণ পোষণ করত। কিন্তু সময়ের সাথে শিউলি বুঝতে পারে ওর সেই চাচা ওর বাবার সম্পত্তির জন্য ওকে দেখভাল করছে। কারণ ওর বাবার অনেক সম্পত্তি ছিল যা তিনি মৃত্যুকালে নিজের মেয়ে শিউলির জন্য রেখে যায়। কিন্তু সেই সম্পত্তি পাওয়ার জন্য ওর চাচা শিউলির সাথে জোর জবরদস্তি করে শিউলির থেকে সব লিখিয়ে নেয়। ওর চাচা আসলে শিউলির 18 বছর হওয়ার অপেক্ষা করছিল। আর যখন ওর বয়স 18 হলো তখনই লোকটা এই কাজই করলো। আর শিউলি যাতে কাউকে এ বিষয়ে কিছু না বলতে পারে তাই ওকে জানোয়ার লোকটা ওরই ঘরেকে আটকে রাখতো। কিন্তু যখন বুঝতে পারলো শিউলি সবাইকে বলে দেবে তখন শিউলির চাচা কালো জাদু করে শিউলিকে মেরে ফেলার চেষ্টা করে, আর এতে সফলও হয়। কিন্তু আমার ধারণা কোনো চুক্তি লঙ্ঘনের ফলে শিউলির সেই চাচাও কালো জাদুর শিকার হয়। আর যে কারণ এই দলিলটাও সে নিয়ে যেতে পারেনি। শিউলি এই কথাটাই আমাকে বলার জন্য সেদিন কোনোভাবে নিজেকে ছাড়িয়ে আমাদের বাড়িতে আমাকে খুঁজতে এসেছিল। কিন্তু আমাকে না পেয়ে তখন আমার সাথে দেখা করার জন্য পাড়ার মোড়ের কাছে দাঁড়ায়। কারণ আমি স্কুল থেকে ওই পথ দিয়ে বাড়িতে ফিরি। কিন্তু সেদিন আমার অনেক দেরিতে ফেরার জন্য ও আমার সাথে দেখা করতে পারে না। আর যা ঘটার সব এরই মধ্যে ঘটে যায়। খিলগাঁয়ের কোনো একটা মাদ্রাসায় তখন পড়াশোনা করতাম। তখনকার ঘটনা এটা, 2009 সালের দিকে। আমি মাদ্রাসার নামটি বলতে চাচ্ছি না, সবাই চিনে যাবেন। এবং এটি একটি নাম করা মাদ্রাসা। আর মাদ্রাসার সাথে ছিল অনেক বড় একটি মসজিদ। সাথে দিয়ে চলে গেছে ঝিল, মানে ময়লা পানি সেদিক দিয়ে আসা যাওয়া করে। এই ঝিল দিয়ে আগে এলাকায় পুরাটাই ডোবা ছিল, আশেপাশে তেমন কিছুই ছিল না। এবং মাদ্রাসাটা ছিল 3 তলা 4 তলা, তখন নতুন করে হয়েছে। তো ঘটনায় আসি, আমরা যারা হেফজ পড়তাম তারা 3 তলায় পড়তাম, আর 2 তলায় পড়তো মক্তব নাজরানা। আমাদের হাফেজদের যাদের পড়া ঠিক মতো হতো না তারা ওভারটাইম পড়ার জন্য 4 তলায় যেতাম প্রতিদিনের মতো। সেখানে নতুন হওয়ার কারণে একটি লাইট জ্বলতো, আর পিছের দিকে ছিল 2টো বাথরুম আর একটি অজুখানা। যখন আমরা প্রায় রাত 11টা-12টা পর্যন্ত পড়তাম তখন অনেকেই শুনতাম ছাদের মধ্যে দৌড়াদৌড়ি করছে। ধূপ ধূপ আওয়াজ শুনতাম, যেমন বড় বড় পা, যেমন হাতি ফেললে যেমন আওয়াজ হয় তেমন শব্দ কম বেশি সবাই পেতাম। খুব ভয় পেতাম, তাও ভয় ভয়ে পড়তাম। তো একদিন হুজুরকে ব্যাপারটা জানালে হুজুর বলল, এগুলো কিছুই ভয় পাওয়ার নাই, এগুলো আওয়াজ ছাদ থেকে আসে, ছাদে না গেলেই হয়। ধীরে ধীরে অনেকেই ভয় কমিয়ে দিয়েছে। ওভারটাইমে পড়তে যাওয়া আর কোনো ঘটনা হয়নি। তার কিছুদিন পর মাদ্রাসাতে বার্ষিক পরীক্ষা, তাই আবার যাওয়া হয় ওভারটাইমে রাতের বেলায়। কিন্তু এবার কাহিনী হয় অন্যরকম। আগে আওয়াজ আসতো ছাদ থেকে, এখন সবাই দেখে টকটক করে, মানে কেউ যদি বাড়ি খায় এবং বাড়ি খেলে যেমন আওয়াজ হয় তেমন একটা শব্দ ছাদ থেকে না 4 তলার মধ্যে থেকে আসছে। তো সবাই একজন একজনকে জিজ্ঞাসা করে, এই দুষ্টুমিটা কে করছে? তো সবাই একজন একজনকে বলে, তো কেউ তো হওয়ার কথা না। তাহলে আওয়াজ আসলে তো হুজুর মনে করবে ছেলেরা পড়াশোনা না করে রাতে দুষ্টুমি করছে। তারপর এর পর দিন অন্য একটি ঘটনা, সবাই পড়ছে, এর মধ্যে হঠাৎ কান্নার শব্দ। কোনো মেয়ে কাঁদছে, একজন আরেকজনের দিকে তাকিয়েছিলাম আমরা ভয়ে। সবাই আস্তে আস্তে নিচে নেমে আসি। আরো কিছু ছাত্রদের নিয়ে এসে দেখি যেখানে পড়ছিলাম সেখানে হাজার হাজার বিড়ি পড়ে আছে। সবাই হতবাক, কিভাবে সম্ভব? এখানে তো কেউ ছিল না, তাহলে এগুলি কোথা থেকে আসলো? সবাই নিচে গিয়ে হুজুরকে ডাক দিয়ে হুজুরকে নিয়ে আসতে দেখলাম, আসার পর কিছুই নেই। হুজুর এসে চারিদিকে দোয়া পরে বন্ধ করে দেয় যেন সমস্যা না হয়, আর 4 তলাতে পড়তে যাওয়া সবাই আস্তে আস্তে কমিয়ে দেয়। তার কিছুদিন পর পরীক্ষা ছিল, তাই চাপ বেশি পড়ার কারণে কয়েকজন মিলে যায় পড়তে।
এবার অবাক করা কাণ্ড হলো বাথরুম থেকে পানি পড়ার শব্দ। সেই যে শব্দ আসছে মনে হয়েছে কেউ কল ছেড়ে দিয়েছে, কিন্তু এমনটা হবার কথা না, কারণ 4 তলাতে তখন পর্যন্ত পানির লাইন দেওয়াই হয়নি। সবাই যখন দেখতে যাই সাহস করে দরজা খুলে দেখে কোনো পানি নেই, পুরো ময়লা ধুলোবালি দিয়ে ভরা, কারণ ওখানে বাথরুমই সঠিকভাবে বানানো হয়নি। সবার মাঝে একটা আতঙ্ক যে 4 তলায় সমস্যা আছে। মাদ্রাসা ছুটি দেওয়া হয় পরীক্ষার পর। এসে শুনি অবাক করা ঘটনা। আমরা যখন সবাই চলে যাই তখন মাদ্রাসার হুজুরের সবকিছু চেক করতে যায়, সবকিছু ঠিকঠাক তালা মারা হয়েছে কিনা। সে যখন 3 তলায় যায় দেখে মাদ্রাসার বাবুর্চি সে উপরের দিকে যাচ্ছে, তো তাকে হুজুর তখন ডাক দেয়। ডাক দেওয়ার পর দেখে সে কোনো কথাই শুনছে না। হুজুর তার পিছে পিছে যায়, গিয়ে দেখে ছাদে তালা দেওয়া। তাহলে বাবুর্চি যে ছাদের দিকে আসলো সে কই গেল? হুজুর ভয় পেয়ে যায়। এবার সে নিচে চলে আসতে যাবে, তখন তার সাথে বাবুর্চির দেখা। বাবুর্চি বলে, হুজুর এই সময় আপনি নামাজে না যে ছাদে কি করতে গেছিলেন? তখন হুজুর বাবুর্চিকে সবকিছু বলে। বাবুর্চি বলে, হুজুর আমি তো নিচেই ছিলাম, আর ছাদ তো খোলাই ছিল, তালা দেওয়া হয়নি, ছাদের চাবি ছিল শুধু বাবুর্চির কাছে। তখন বাবুর্চি বলে, হুজুর তাহলে চলেন ছাদটা তালা দিয়ে আসি, যদি কেউ আবার ছাদ দিয়ে এসে চুরি করে তখন তো আবার আরেক বিপদ। তো তখন তারা 2 জন ছাদে যায়, গিয়ে দেখে ছাদের তালা খোলা। তো হুজুর এবার একটু অবাক হয়ে যায়। হুজুর এবার তারপর হুজুর ছাদটা ঘুরে দেখতে যায়, হঠাৎ তার নজরে আসে পানির ট্যাঙ্কের চিপায় কোন একটা পিচ্চি উকি মারছে। হুজুর এবার সম্পূর্ণ ভয় পেয়ে যায়। তখন বাবুর্চিকে ডাক দেয়। বাবুর্চি পিছনে তাকিয়ে দেখে বাবুর্চি নাই, এবং একটা গোঙানির শব্দ শুনে পানির ট্যাঙ্কের পেছনের চিপাতে গিয়ে দেখে সেখানে বাবুর্চি অজ্ঞান হয়ে পড়ে আছে। সেখান থেকে বাবুর্চিকে নিচে নিয়ে আসা হয়। হুজুরের মাথায় প্রশ্ন আসে, বাবুর্চি ছিল তার পিছে, তাহলে সামনের দিকে কখন গেল আর কখনই বা অজ্ঞান হলো? নিচে নিয়ে আসার পর বাবুর্চির জ্ঞান ফিরলে তখন বলে, কি হয়েছে তোমার? কি হয়েছিল আমাকে একটু বলো তো। তখন বাবুর্চি বলল, এবং যেটা বলার পর হুজুর নিজেই অবাক হয়ে গেছে শোনার পর। বাবুর্চি যখন তালা মারতে যাবে তখন দেখে হুজুর ছাদের দিকে যাচ্ছে দৌড়িয়ে। তাই দেখে বাবুর্চিও যায় পিছে পিছে ডাকতে যে হুজুর। তখন নাকি হুজুর পাত্তাই দিচ্ছিল না। সে যখন যায় ছাদে দেখে হুজুর ট্যাঙ্কির চিপায় গিয়ে ঢুকেছে। বাবুর্চি যখন যায় গিয়ে দেখে হুজুর নাই, তখন সে ভয়ে দৌড় দিবে, তখন নাকি তার হাত পেছন থেকে কেউ চেপে ধরেছে। পিছনে তাকিয়ে দেখে যে ছোট বাচ্চা, খুব বেশি হলে বয়স 8-9 মাস হবে, সে হাত দিয়ে ধরে রেখেছে। সে সেখানে ভয়ে অজ্ঞান হয়ে যায়। এই কাহিনী শোনার পর সবাই কম বেশি ভয় পেয়ে যায়। এরপর থেকে বাবুর্চিকে অনেকভাবেই ভয় দেখানো হয়েছে স্বপ্নে, এবং স্বপ্নে এই ছোট বাচ্চাটি এসেই বাবুর্চিকে ভয় দেখিয়েছে। বাচ্চাটা এসেই প্রায় সময় বাবুর্চিকে গলার মধ্যে পাড়া দিয়ে ধরে। তারপর মাদ্রাসা খোলার পর বাবুর্চি আর আসে নাই। কিছু ছাত্রদের দেওয়া হয় রান্না করতে, তখন সব ছাত্র আসে নাই ছুটি থেকে। কয়েকজন ছাত্র নাকি রান্না বান্না করার দায়িত্বে ছিল। তারা মাদ্রাসার ছাদে উঠে গরমের জন্য বাতাস খেতে যেত। বাতাস খাওয়ার পর আসতে যাবে, তখনই শুনতো কান্না করার শব্দ। পানির ট্যাঙ্কের চিপায় গিয়ে দেখতে পায় একটা পিচ্চি বাচ্চা কান্না করছে। হঠাৎ করে সেই বাচ্চাটা তাদের ছাদের থেকে ধাক্কা দিয়ে লাফ দিয়ে ছিলে পড়ে যায়। তখন তারা ভয়ে সবাই নিচে চলে যায়, মানে বাচ্চাটা পড়ে যায় আর কি, ছাদ লাফ দিয়ে ঝিলের মধ্যে। হুজুরকে সবাই আবার এই একই কথা বলে। হুজুর বলে, কিভাবে সম্ভব? মাদ্রাসার ছাদের গেট তো তালা দেওয়া, সম্ভব না। তখন সবাই গিয়ে দেখে তালা মারা। তাহলে গেট খুললো কে? তারা ছাদে ছিল একজন, যে জুতা রেখেই নিচে আসলো। তালা খোলার পর তার জুতা সেখানেই পাওয়া গেছে। তাহলে যা ঘটেছে তার পিছনে কিছু একটা আছে। মাদ্রাসাতে একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়ে গেছিল ওই ঘটনাগুলোতে। তখন মাদ্রাসাতে মসজিদের ইমাম সাহেব এসে সবাইকে পানি পড়া দেয়, ছাদ বন্ধ করে দেওয়া হয়, 4 তালা বন্ধ করে দেওয়া হয়। তার কিছুদিন পর ঝিল থেকে একটি 5-6 মাসের বাচ্চাকে পচা মরা অবস্থায় লাশ হিসাবে পাওয়া যায়। আসলে এই ঝিল পারে এরকম অনেক বাচ্চার লাশ পাওয়া যেত। তাই হয়তো এমন কিছু একটা হতে পারে যা জিনরা সাহায্য নিয়ে ভয় দেখাতে পারে, কারণ চারদিকেই ঝিল, মাঝে মাদ্রাসা আর মসজিদ ছিল ওই মুহূর্তে। আর বাবুর্চিও ভয়ে আসে নাই। তার কিছুদিন পর আমিও মাদ্রাসা ছেড়ে চলে আসি, আর যাওয়া হয়নি সেখানে। আমার মতো অনেক ছাত্রই সেই মাদ্রাসা ছেড়ে দেয়। এখন নাকি সেখানে ঝিলই নাই তেমন একটা, সেই ঝিলটা নাই, বিল্ডিং উঠে গেছে, তাই অনেক কিছুই চেনা যায় না।
জানি না কেমন লাগবে ঘটনাটি, যদি পড়ে শোনান তাহলে খুশি হব। আমি সরাসরি ঘটনায় যাচ্ছি। আমাদের এখানে এক পুরনো মাজার রয়েছে। সেই মাজারে প্রতি বছর ওরস মাহফিল হয়। আমরা সেই বড় ভাই সেখানে গেছে। মাহফিল সারা রাত ধরে চলে। বড় ভাই সারা রাত না থেকে সে রাত ৩:৩০ এমন সময় সে বাড়ি চলে আসবে। যেই ভাবা সেই কাজ, সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তার বাড়ি যেতে হলে মাহফিল থেকে 15 মিনিটের রাস্তা। সে মেইন রাস্তা ধরে আসছে। একটু দূরে যাওয়ার পরে কাঁচা রাস্তা পড়ে। সে যখন কাঁচা রাস্তা দিয়ে যাওয়া শুরু করলো, ঠিক ওই সময় সে খেয়াল করে তার সামনে কিছু একটা যাচ্ছে, কিন্তু অন্ধকারে বুঝতে পারছে না। সে ভালো করে খেয়াল করে দেখে ওটা একটা কুকুরের মতো দেখতে, কিন্তু অস্বাভাবিক রকম বড়। দেখেই সে কিছুটা ভয় পেয়ে যায়। সেই কুকুরটাকে ক্রস করে যেতে চাইছিল, কিন্তু পারছিল না। নির্দিষ্ট একটা দূরত্ব রেখেই যেতে হতো। সে 15 মিনিটের রাস্তা 30 মিনিট হাঁটার পরেও বাড়ি খুঁজে পাচ্ছে না। মনে হয় সে সেখানেই বারবার ঘুরে ঘুরে আসছে। কিছুক্ষণ পরে একটা ছোট ব্রিজের ওখানে আসতেই দেখে ওই জিনিসটা আর দেখা যাচ্ছে না। তখন সে একটু সাহস ফিরে পায় আর জোরে জোরে হাঁটতে শুরু করে, সূরা পড়তে পড়তে। তার বাড়ির কিছু দূর আগে একটা বাঁশঝাড় আছে। সেখানে আসতেই সে দেখল বাঁশগুলো উপর থেকে নিচে নামছে, আবার উপরে উঠছে। সে এবারে এটা দেখে প্রচুর ভয় পেয়ে যায়, কারণ কোথাও কোনো বাতাস নেই। বাঁশ এমন করছে দেখে সেখানে সে কি করবে বুঝতে পারছিল না। ভয় তো তার অবস্থা একেবারেই করুণ। সে আজকে বাঁচবে বলেই মনে হচ্ছিল না। সে সময় পর অপর দিক থেকে একটা আলো দেখতে পায় সে। সেটা মোটর সাইকেলের আসছিল। সেই আলো পড়তেই সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায় এবং বাঁশগুলো হুট করে আবার সোজা হয়ে দাঁড়িয়ে যায়। তখন সে দৌড়ে গিয়ে বাড়িতে আসে। বাড়িতে আসার পরে সে কেমন যেন একটা ঘর ঘর গলায় শুনছিল। কেউ বলল যে, তোর মায়ের জন্য আজকে বেঁচে গেলি। এরপর সে তার মাকে সব ঘটনা খুলে বলে। তার মা পানি পড়া খাইয়ে ঘুমাতে বলে। কিছুদিন পর তার জ্বর ছিল এবং এরপরে সে সুস্থ হয়ে যায়। এই ছিল আমার বড় ভাইয়ের সাথে একদম সত্যি ঘটনা। ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। ঘটনাটি আমাদেরকে ফেসবুকে ইনবক্স করেছেন মোহাম্মদ পাফিল মিয়া। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আমাদের আজকের এই এপিসোডটির মাধ্যমে আমি আপনাদেরকে বেশ কয়েকটি ভয়ানক ভয়ানক ঘটনা শোনানোর চেষ্টা করেছি, যেই ঘটনাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করেছেন আমার সবার প্রিয় আরজে রাসেল ভাই, আরজে আফনান ভাই, ডক্টর আলিফ ভাই, বাবু ভাই, আরজে শাফিন ভাই সহ আমি শাকিল আহমেদ বেশ কয়েকটি ঘটনা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। প্রিয় লিসেনার্স, এই ঘটনাগুলোর মধ্যে সর্বপ্রথম আমরা যে ঘটনাটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি সেটা ছিল একটা কাফন চুরির ঘটনা। দর্শক, ঘটনাটি কিন্তু আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, খুবই ভয়ানক লেগেছে। কারণ একটা মানুষ আসলে পেটের দায়ে বা মানুষ আসলে কতটা বিপর্যয়ে গেলে এরকম একটা ঘটনা যায়, যে এটা ঘটনা কিনা সত্য সেটা আপনারা নিজেরাই শুনেছেন। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনাগুলো সহ অনেকগুলো ঘটনাই কিন্তু আপনাদেরকে শোনাইয়েছি। তো কোন ঘটনাটি ভালো লেগেছে, কোন ঘটনাটি সব থেকে বেশি ভয়ানক লেগেছে, কোন ঘটনাটি আপনার কাছে মিস্টোরিয়াস বলে মনে হয়েছে, অবশ্যই জানিয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। দর্শক, যারা যারা নতুন এসেছেন, আজকে প্রথমবারের মতো আমাদের ভিডিও দেখতেছেন, তাদেরকে করছি ওয়েলকাম। আর আপনি যদি সত্যিকারের একজন ভয়ানক ঘটনা পছন্দকারী হন, বা আপনাকে যদি হরহর ইমেল ঘটনাগুলো ভালো লাগে, বা আপনাকে বাছাই করা সেরা ঘটনাগুলো শুনতে মন চায়, তাহলে অবশ্যই আপনি রাইট জায়গায় এসেছেন। আপনি যদি চান তাহলে আপনি আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আমাদের চ্যানেলটি ভিজিট করে আপনারা দেখতে পারবেন আমরা অনেকগুলো এপিসোড বাছাই করে সেরা ঘটনা, যেমন মাছ ধরার ঘটনা, শ্মশানের ঘটনা, অ্যাম্বুলেন্সের ঘটনা, লাশ নিয়ে বিভিন্ন ধরনের ঘটনা, গ্রামের বিভিন্ন ভৌতিক ঘটনা কিন্তু আমরা ইতিমধ্যে দিয়েছি। আপনারা চাইলেই আমাদের চ্যানেলটি প্রবেশ করে সেগুলো দেখতে পারেন। আর প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। তাহলে আমরা যখনই ভিডিওগুলো আপলোড করব, যেই সময় আপলোড করব না কেন, সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি এক ক্লিকের মাধ্যমে আমাদের এইরকম বাছাই করা সেরা ঘটনাগুলো শুনতে পারবেন। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব, কিন্তু আগামীকাল ঠিক রাত 10টার সময় আবারও দেখা হচ্ছে অনেকগুলো
বাছাই করা সেরা ভয়ানক ঘটনা নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আমি শাকিল আহমেদ আজকের মতো বিদায় দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।